ক্লাস শোনা যাচ্ছে? ক্লাস এটা কি শেয়ার হয়েছে বইটা? জি মিস। জি মিস। আচ্ছা, ওকে। আমরা লাস্ট দিন পর্যন্ত টর্শন দেখছিলাম, লাস্টের ক্লাসটা যদিও হয় নাই। আমরা দেখি, আচ্ছা, যে যদি লাগে পরে আমরা এক্সট্রা ক্লাসেরটা নিয়ে নেব। আচ্ছা, তো আমরা টর্শনের জন্য যে ফাই অ্যাঙ্গেল অফ টুইস্ট এটা মেজার করছিলাম। আমরা এই টোটালটা এই পর্যন্ত কারো ডাউট আছে কিনা? তাহলে ডায়াগ্রামটা কি করে পাওয়া যায় আমরা এটা আজকে দেখব। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে যদি টর্ক দেওয়া থাকে কোন একটা লোকেশনের, তাহলে সেখান থেকে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট পাবো কি করে? পাই পার টু ফর্মুলাটা ছিল হচ্ছে TL/JG, রাইট? এবং এটা কোন সময় ইন্টিগ্রেশন লাগবে আর কোন সময় সামেশন লাগবে এটা আমরা বুঝছি কিনা। TL/JG, ঠিক আছে, এটা সাম দিয়ে আমরা করছিলাম এখানে। আর বেসিক ফর্মুলাটা কি ছিল? TTX, এক্স এর সাথে যদি রিলেশন থাকে এটা JG, ইন্টিগ্রাল ফর্মেটে। সেটা যদি ট্যাপার্ড শেপ হয় তখন আমরা এটা ফলো করব, যে এক্স এর সাথে সাথে টি এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, বা এক্স এর সাথে সাথে জে এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা। ঠিক আছে, সেটার জন্য আমরা তখন এটা ফলো করবো আর কি। আদারওয়াইজ স্টেপ ওয়াইজ যদি ফলো করি তাহলে আমরা সাম ফলো করবো, এবং সামেশন ওয়াইজ আমরা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন বের করবো। আচ্ছা, ইন্টারনাল টর্ক ডায়াগ্রামটা তো সবাই পারবো, তাই না? লাস্ট দিন আমরা ইন্টারনাল টর্ক দেখছিলাম এবং প্লাস হচ্ছে ফাই দেখছিলাম। আজকে দেখবো যে এই ফাইভ ডায়াগ্রামটা কি করে ড্র করা যায়। আচ্ছা, যদি কোনো লোকেশনের যে ফিক্স সাপোর্ট থাকে, আমরা যদি কোনো একটা জায়গায় কোনো লোকেশনে হচ্ছে টর্শন অ্যাপ্লাই করি, তাহলে ফিক্স সাপোর্টে কি কোনো রোটেশন আসবে? বলতো কি মনে হয়? যেমন, আচ্ছা, আমরা তো বেন্ডিং করছি, বেন্ডিং এর জন্য যদি এরকম ফিক্স সাপোর্ট থাকে, এখানে যদি লোড অ্যাপ্লাই করি, এই জায়গায় কি কোনো রোটেশন হয়েছিল? এটা কেমন শেপ হবে? বেন্ডিং এর কারণে এরকম হয়ে যাবে না? এইটুকু ডিফ্লেকশন আসবে, এবং এখানে রোটেশন কত? 0, কিন্তু রোটেশন হচ্ছে এটা কতটুকু ঘুরছে বা মুভ করছে, সেটা 0 ডিগ্রি। তাহলে ফিক্স সাপোর্টের জায়গায় কোনো রোটেশন বা ডিফ্লেকশন বা ডিফর্মেশন থাকছে না। ঠিক আছে, নর্মাল লোডিং কেসে থাকছে না, সরি। তাহলে যদি টর্শন অ্যাপ্লাই করি, তার মানে তো আমি মোমেন্ট অ্যাপ্লাই করছি, এই জায়গায় কোনো রোটেশন হবে না, ফিক্স সাপোর্টের লোকেশনে কোনো রোটেশন হবে না। তাহলে আমরা ফিক্স সাপোর্টের লোকেশনে যে প্রজেকশন ছিল সেখানে আমরা জানি যে রোটেশন হচ্ছে 0, ফাই 0। তাহলে আমরা প্রজেকশন ড্র করছিলাম কি করে? প্রত্যেকটা এন্ডে, এই এন্ডে প্রজেকশন ড্র করছিলাম, তাহলে এই লোকেশন এন্ড এই লোকেশন, যেসব জায়গায় টর্শনের চেঞ্জ হয়েছিল বা টর্কের চেঞ্জ হয়েছিল সেই লোকেশনে, তাহলে এখানে একটা আর এখানে একটা। যেখানে জিওমেট্রিক চেঞ্জ ছিল সেখানেও একটা ধরছিলাম, কারণ জে এর চেঞ্জ হচ্ছে, তাহলে সি পয়েন্টে একটা। তাহলে এই প্রজেকশন অনুযায়ী আমরা হচ্ছে ফায়ারও ডায়াগ্রাম আঁকবো। বুঝতেছি কি ক্লাস?
প্রজেকশনটা বুঝছি কিনা? তাহলে এই লোকেশনের ভ্যালু কোথায় পাবো? আমরা যদি ঠিক এই ডিইটা মেজার করতাম যে ডিই লোকেশনে কতটুকু ফায়ার চেঞ্জ হয়েছে, তাহলে ই পয়েন্টের ফাই কত সেটা বের করতে পারবো। সরি, ডি পয়েন্টের ফাই কত সেটা বের করতে পারবো। ই পয়েন্টের ফাই কত? 0। এই পয়েন্ট পেয়ে গেছি। ডি এরটা পাবো কি করে? ইডি এর চেঞ্জ কত? তাহলে ইডি এর লোকেশনে যে চেঞ্জ সেটাই হবে ফায়ার ভ্যালু। তাহলে এই পোর্শনটা হবে হচ্ছে ফায়ার ভ্যালু। বুঝতেছি? এইটা 12.5। আমি অ্যাঙ্গেলটার মাইনাস প্লাস এটা বুঝাচ্ছি একটু পরে, আগে ভ্যালুটা বুঝছি কিনা। পরে সি এর লোকেশনে পাবো কি করে? সিডি পর্যন্ত যতটুকু চেঞ্জ আসছে সেটা। তাহলে সিডি পর্যন্ত চেঞ্জ কত? সিডি লোকেশনে যত সেটা। তাহলে সিডির লোকেশনে এটা আগে ছিল কত? 12.5। এখন তাহলে 1 চেঞ্জ হলো সিডির লোকেশনে। 1 চেঞ্জ হওয়ার কারণে তাহলে কত আসবে? 12.5 প্লাস এটা। বুঝতেছি কি? প্লাস কোনো রেসপন্স নাই। নাকি এখন মানুষ ধরে ধরে জিজ্ঞেস করবো? আচ্ছা, আমি এটা শেষ করি, তারপরে আমি জিজ্ঞেস করা শুরু করবো। এই লোকেশনে কত হবে? বিতে হবে সিবি এর চেঞ্জ বা বিসি এর চেঞ্জ যেটা, সেই ভ্যালুটা। তাহলে বিসি এর চেঞ্জেরটাও আমরা জানি। বিসি এর চেঞ্জ কত? সরি, এটা। তাহলে বিসি লোকেশনে চেঞ্জের জানা আছে। তো এটা আরো ডিফ্লেক্টেড হয়ে যাবে। ফিক্স সাপোর্ট থেকে যত দূরে যাবে তার রোটেশন তত বাড়বে। ঠিক আছে? অ্যাঙ্গেল অফ রোটেশন এখানে তত বাড়ছে কেন? কারণ একই রকম টর্শন দিচ্ছি, একই ডিরেকশনে টর্শন দিচ্ছি বলে রোটেশন বাড়তেছে, নেগেটিভ দিকে বাড়ছে। ঠিক আছে? তাহলে 12.5 থেকে আমরা -1 করে এটা পেলাম। তাহলে মাইনাস এই 9.8 করে আবার এই ভ্যালুটা পেয়ে যাব। এবার এ পয়েন্টের পাবো কি করে? এ বি এর মধ্যে কি কোনো চেঞ্জ আছে? বলো, এ বি এর মধ্যে ফাই চেঞ্জ কত? ডেল ফাই কত? 0 ম্যাম। 0। তাহলে আগে যেটা ছিল সেটাই আমরা ফলো করবো। তাহলে আগে যে পয়েন্ট সেই পয়েন্টটাই ফলো করছি। ঠিক আছে? বুঝছি? জি ম্যাম। এবার আসি হচ্ছে কেন নেগেটিভ সাইন হলো। ঠিক আছে? আমরা টর্ক যেটা ফলো করছিলাম, ইন্টারনাল টর্ককে আমরা এখানে সব যে সাইন ফলো করছি, প্লাস সাইন দিয়ে ফলো করছিলাম যে ইন্টারনাল টর্ক যদি এদিকে হয় তাহলে অ্যাঙ্গুলার চেঞ্জ কোন দিকে হবে। ঠিক আছে? এক্সটার্নাল দিকে অ্যাঙ্গুলার চেঞ্জ কত হবে। তাহলে এখানে যে সাইন, অবশ্যই তার বিপরীতটা ফলো করব। বুঝতেছি কি? এটা আমরা ড্র করছিলাম ইন্টারনাল টর্ক। এটা আমরা ড্র করছিলাম ইন্টারনাল টর্ক। তাহলে আমাদের এক্সটার্নাল টর্কের কারণেই তো ফাই হচ্ছে। বুঝতেছি? যেমন এই টিটা নিয়ে কিন্তু আমরা ডায়াগ্রাম ড্র করছিলাম। ইন্টারনাল যে কোনো জায়গায় সেকশন কাটলে ঠিক কেমন কত ভ্যালু হবে। আর এক্সটার্নাল যদি আমি ফাই বের করতে চাই যে বাইরের দিক থেকে কতখানি সরণ হলো, অ্যাঙ্গুলার সরণ হলো, তাহলে এটা পেতে গেলে নিশ্চয়ই এখানে যেটা পাচ্ছি ইন্টারনাল টর্কের জন্য যেটা পাচ্ছি তার বিপরীত সাইনটা হবে। তাহলে এখানে প্রত্যেকটা সাইনের জন্য এটা আমরা পাচ্ছি আসলে ইন্টারনাল অ্যাঙ্গেলের সাইন। তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলের জন্য আসবে হচ্ছে এটা। এগুলো সব রিভার্সাল হবে। দেখো ধরতে পারছো কিনা? তাহলে আমি আরেকটা টাইপ বলে বুঝাবো, এটা ধরতে পারছি কিনা। আচ্ছা, এবার ম্যাম আরেকবার ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি এখানে এটা আমরা ড্র করছিলাম তো ইন্টারনাল টর্ক ডায়াগ্রাম, যে কোনো জায়গায় সেকশন কাটলে সেটার ভিতরে আমরা কিভাবে দেখবো, মানে টর্কের চেঞ্জ কিরকম ভাবে হচ্ছে সেটা দেখবো। তাহলে আমরা টর্কের কারণে যেই ফাই পাচ্ছি তাহলে এটা ইন্টারনাল ফাই।
যেহেতু ইন্টারনাল টি দিয়ে করছি, দেখো এখানে সব পজিটিভ ছিল, পজিটিভ টি ছিল, পজিটিভ টি ছিল, আমরা কিন্তু সব পজিটিভ ফলো করছি, এই যে পজিটিভ পজিটিভ ফলো করছি, তার মানে আমরা ইন্টারনাল টর্ক দিয়ে আমরা এই ফাইটা বের করছি। তাহলে এই ফাইটা কিসের? ইন্টারনাল ফাই, ভিতরে ফাইয়ের চেঞ্জ কত। তাহলে আমি যদি এক্সটার্নাল ফাইটা ড্র করতে চাই, কারণ আমার বাইরের দিক থেকে আমি কোনটা দেখবো, ফাইয়ের চেঞ্জটা, এক্সটার্নালটাই দেখবো, তাহলে এক্সটার্নালটা অবশ্যই রিভার্সাল সাইনটা হবে, অপোজিট সাইনটা হবে। তাহলে এটা যদি পজিটিভ থাকে তাহলে এক্সটার্নালটা অবশ্যই নেগেটিভ হবে। চেঞ্জ গুলাও তাহলে পজিটিভ হলে এটা নেগেটিভ হবে চেঞ্জ গুলা। বুঝলাম? আচ্ছা, এবার আমার কোশ্চেনের উত্তর দাও। আমি ডাইরেক্ট যদি এক্সটার্নাল ফাইকেই ড্র করতে চেতাম এবং এক্সটার্নাল ফাইয়েরই ভ্যালু বের করতে চাইতাম, তাহলে আমাকে কোথায় চেঞ্জ করতে হতো? এটা তো আসলে ইন্টারনাল ফাই, ডাইরেক্ট এক্সটার্নাল ফাই, সাইন চেঞ্জ করতে হতো না? সেটা তাহলে কিসের সাইন চেঞ্জ করতে হতো? সবগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে যদি ঠিক মতো এটা না বুঝি। কিসের সাইন চেঞ্জ করতে হতো? মানে এল জি টর্ক, রাইট, তখন আমার ইন্টারনাল টর্ক না এক্সটার্নাল টর্কের ডায়াগ্রাম আঁকাতে হতো। বুঝতে পারছি? এক্সটার্নাল টর্কের কারণেই, কারণ একটা জিনিস ইমাজিন করো, যদি হচ্ছে আমার এরকম করে একটা অবজেক্ট থাকে, এখানে যদি ফিক্স সাপোর্ট রাখি, আমি যদি এখানে বাইরের দিক থেকে টর্কটা অ্যাপ্লাই করতাম, তাহলে সে কোন দিকে, টর্কের দিকেই সরণ হতো না, মানে অ্যাঙ্গুলার সরণটা এদিকে মুভ করছে, তার মানে কি এদিকেই সে ফাই করতো। ঠিক আছে, রিয়েলে বুঝো। তাহলে এক্সটার্নাল টর্কের কারণে এক্সটার্নাল ফাই পাচ্ছি, ইন্টারনাল টর্কের কারণে ইন্টারনাল ফাই পাবো। কিন্তু আমার তো রিকোয়ারমেন্ট কি, আমার দরকার তো আসলে বাইরের দিক থেকে কতটুকু ফাইটা হচ্ছে, এক্সটার্নাল ফাইটা দরকার। ঠিক আছে, ইন্টারনাল টর্কটা কেন দরকার? কারণ ভেতরে কোনো রকম ভাবে আমি যদি চিন্তা করতে চাই যে এক্সট্রা কোনো মেজার লাগবে কিনা, যাতে এই টর্কটাকে রেজিস্ট করতে পারে, যেটা ডিজাইনে আমরা করি, সেই জন্য আমরা ইন্টারনালটা অলওয়েজ বের করি। দেখো না যে আমরা যখন বেন্ডিং মোমেন্ট বা শেয়ার ফোর্সও বের করি, তখন কি করি যে সেই সেকশনে কেটে এর ইন্টারনাল কতটুকু ভি আসছে, ইন্টারনাল মোমেন্ট কত, সেটা বের করি। মনে আছে এভাবে করছিল না সেকশন মেথড? ক্লাস সেকশন মেথড করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে শেয়ার ফোর্স, এই ইন্টারনালি শেয়ার ফোর্স কত, ইন্টারনালি বেন্ডিং মোমেন্টটা কত, তাহলে এখানে আমার কোনো মেজার নেওয়া লাগবে কিনা, ডিজাইনের ক্ষেত্রে এক্সট্রা কোনো মেজার নেওয়া লাগবে কিনা, নাকি আমার এই কনক্রিটটাই সাফিসিয়েন্ট এই ভি আর এম নেওয়ার জন্য। ঠিক আছে, এই জন্য আমরা অলওয়েজ হচ্ছে ইন্টারনালটাকেই ড্র করি। দেখো ক্লিয়ার? ভি এম টি এগুলো আমরা ইন্টারনাল টর্ক ড্র করব, আর যখন সরণ বা ডিফ্লেকশন দেখবো বা অ্যাঙ্গুলার সরণ দেখবো, তখন হচ্ছে আমরা এক্সটার্নালটা ড্র করবো, কারণ ওটাই আমরা বাইরে ফিজিক্যালি দেখতে পাচ্ছি। দেখো ক্লিয়ার কিনা? এবার আমার কোশ্চেনের উত্তর দাও, যদি এটা ক্লিয়ার হয় আমরা একটা ড্র করি। একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা একটা বিমের ক্ষেত্রে দেখি, এটাও হচ্ছে আমরা চিন্তা করলাম যে এবার টর্ক হচ্ছে রিভার্সাল ডিরেকশনে আছে। আচ্ছা, এটার জন্যই ড্র করি, এটা কত 150 ছিল আর এই পাশে ছিল হচ্ছে 1000, ধরলাম এই 1000টা হচ্ছে এই ডিরেকশন। এবার বলো কোথায় চেঞ্জ হবে, মানে আমি সাইনটা চেঞ্জ করে দিচ্ছি, এবার চেঞ্জ গুলা বলো। ম্যাম নেট যেটা ওটা চেঞ্জ হবে। রাইট, রিঅ্যাকশন চেঞ্জ হবে। রিঅ্যাকশনটা কোন দিকে হবে তখন? রিঅ্যাকশনের ভ্যালু বলো, ডিরেকশন বলো। 850 বাম, উল্টা দিকে হবে। রাইট, 850, এবং সেটা হচ্ছে এই ডিরেকশনে হবে, তাই না? ওকে, এবার বলো ইন্টারনাল টর্কের কোথায় চেঞ্জ হবে?
প্রথমে লেফট থেকে আসো, লেফট থেকে এই অংশে কোনো চেঞ্জ আছে? না মিস, তাহলে কোথায় যে কোন পয়েন্ট থেকে চেঞ্জ করব? এ বি সি কোন পয়েন্ট থেকে চেঞ্জ করব? মিস ডি মিস ডি পয়েন্টে রাইট, ডি পয়েন্টে যে কোন জায়গায় কত হবে ভ্যালু? নিচে নামবেন কত কত মিস 700 নিচে নামবে, মানে মিস 150 বাদ দিয়ে 700 আর কি নিচে। 150 কেন বাদ দিব? 150 থেকে মাইনাস হবে কত? 1000 না? দেখো 150 উপরে উঠছিলাম, উপরে উঠে আমার এখন লোকেশন কোথায়? প্লাস 150 তে। তাহলে আমার এখন ডিরেকশন ওরা চেঞ্জ করতে বলতেছে, কেন? অ্যারো সাইন চেঞ্জ হয়েছে ইন্টারনাল দিকে। তাহলে আমার ইন্টারনাল দিকের নিচে নামবো। কত নিচে নামবো? 150, 1000 নিচে নাম। রাইট, 150 মাইনাস 1000, তাহলে ভ্যালু কত হলো? মাইনাস 850 না? ইয়েস ম্যাম। তাহলে 750 কেন হবে? 850। তারপর এটা কন্টিনিউ করবে, তারপর কি হবে বলো? প্লাস 850 হবে কেন? রিঅ্যাকশনের জন্য। এক্স্যাক্টলি, রিঅ্যাকশনের কারণে এটা উপরে উঠে যাবে। তাহলে এবার দেখো সাইনের কিন্তু চেঞ্জ আসলো, এই যে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। বুঝতেছো কি এখনকার ম্যাথটা? এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। এবার এই জায়গায় কোথায় কোথায় চেঞ্জ হবে? এবি কি ঠিক থাকবে? জি ম্যাম। বিসি দেখো, চেক করে দেখো, বিসি চেক করো, বি থেকে সি পর্যন্ত আগের মতনই না? ইয়েস মিস। তাহলে বিসিও সেম। সিডি সিডিও সেম। রাইট। ডি ডি চেঞ্জ হবে। চেঞ্জ হবে মিস, স্টকটা চেঞ্জ হবে। রাইট, ডি ভ্যালু কত? মাইনাস 850। মাইনাস রাইট, 850। এখন হচ্ছে মাইনাস 850। গুড। এবং সেই অনুযায়ী এখানে এই ভ্যালুটা চেঞ্জ হবে, 12.5 এর ভ্যালুটা চেঞ্জ হবে। এবার যদি ফায়ার ডায়াগ্রাম ড্র করি, তাহলে ফায়ার ডায়াগ্রাম আমার শুরু হবে কোত্থেকে? জিরো থেকে, জিরো থেকে স্টার্টিং পয়েন্ট। তাহলে এবার ভ্যালুটা কত হবে? 850। যে কোনো একজন ট্রাই করে দেখো। 850 বসালে শুধু এই অংশটুকুর মান কত হয়? ডিই অংশের মানটা কত হয়? মাইনাস সামথিং হবে। আচ্ছা, ভ্যালু যাই হোক, এটা যদি মাইনাস হয় তাহলে এবার বলো তো এটা কোথায়? ডি পয়েন্টের ফাইটা কোথায় যাবে? উপরে যাবে 9.23 না 24। 9.2, আচ্ছা ধরলাম 9.24। তাহলে এই 9.24 এবার কিন্তু মাইনাস আসার অর্থ হচ্ছে আমার যদি এক্সটার্নাল ফাইকে দেখি তাহলে সেটা প্লাস 9.24, তাহলে কিন্তু উপরে চলে যাবে। ঠিক আছে, স্ট্রেট উপরে চলে গেলাম এবং ভ্যালু হচ্ছে 9.24। নেক্সট ভ্যালুটা বলো, চেঞ্জ কত? চেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ভ্যালু কত হবে? ও কিন্তু ছিল এখন প্লাস 9.24, এখন আমার চেঞ্জ হচ্ছে মাইনাস 1 ইন্টু এত, তাহলে কত হলো? নেগেটিভ 1 হবে না, মানে 8 এ হ্যাঁ আসবে, 8.2 তে আসবে। রাইট, 8.224 আসবে। এবার 8.24 থেকে আবার কত যাব? আবার 9.8 নিচে হবে। রাইট, তখন আবার এটা হলো 8.24 পজিটিভ, তারপর আবার নিচে নেমে আসলাম, এবার 9.8 নিচে নেমে আসবে আর কি। 9.8 নেমে আসলে কত হবে? মাইনাস সামথিং হবে আর কি। বুঝতেছো? মাইনাস কত? 1 পয়েন্ট সামথিং হওয়ার কথা। 1.56 আচ্ছা, হলো একটা ভ্যালু 1.5 সামথিং কিছু একটা হলো। সেটা এবার কন্টিনিউ করে এটাই হবে এখন আমার লাস্ট ডি পয়েন্টের, সরি এটা এ পয়েন্টের ফাইন। বুঝলাম? দেখো ফায়ার ডায়াগ্রাম যদি এরকম ভ্যারিয়েশন থাকে তাহলে আমরা পারবো কিনা। ভ্যারিয়েশন মানে তোমাদের এই কেসে কিন্তু দুজনেই পজিটিভ ছিল। ঠিক আছে, এই জন্য কিন্তু কোনো জায়গায় চেঞ্জ আসে না, জাস্ট ফাই হচ্ছে এক্সটার্নালি বাড়তে 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 এরকম একটা পজিশনে চলে আসছে। নট নেসেসারিলি ফাই অলওয়েজ এরকম করেই বাড়তে থাকবে, এমনও হতে পারে যে ফাই প্রথমে সে এখান থেকে এইটুকু ওইদিকে ঘুরছিল, পরে আবার এদিকে ঘুরছে, যার কারণে এই যে এরকম শেপ আসতেছে।
বুঝতেছো? যেহেতু এটা এইদিকে আমি টর্ক অ্যাপ্লাই করছিলাম, তার মানে প্রথমে সে ফাই একদিকে সরণ হয়েছে, পরে এ বিন্দুতে যে আবার অন্য দিকে অন্য ডিরেকশনে হচ্ছে তার হচ্ছে অ্যাঙ্গুলার ফাই হবে আর কি, অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে। ক্লিয়ার? দেখো পারা যাবে না এটা? আচ্ছা, আর কি কি ভ্যারিয়েশন হতে পারে বলো? আর হতে পারে এটা যেমন জে এর চেঞ্জ আছে, ঠিক আছে, জে এর চেঞ্জ হতে পারে, টি এর চেঞ্জ হতে পারে। আমরা আর কি দেখলাম? আচ্ছা, ফিক্স সাপোর্টটা যদি এখানে না দিয়ে আমি যদি ফিক্স সাপোর্টটা এখানে দিতাম তাহলে কি হতো বলো তো? আমি কিন্তু ভ্যারিয়েশন নিয়ে ডিসকাস করছি। এখানে যদি ফিক্স সাপোর্ট না হয়ে এই পাশে হতো তাহলে আমার চেঞ্জ কোথায় আসতো? স্টার্টিং পয়েন্ট অফ ফাই কোথা থেকে শুরু হতো তখন? কোন পয়েন্ট? এই পয়েন্টটা রাইট, এই পয়েন্টে কিন্তু তখন জিরো আসতো, কারণ আমাদের ফিক্স সাপোর্টে কোনো অ্যাঙ্গেল অফ টুইস্ট নাই, ফাই জিরো। তাহলে ফাই জিরো হয়ে পরে আমার দেখা গেছে ই যদি ফ্রি হয় তাহলে ই তে হচ্ছে ফাই সবচেয়ে বেশি আসবে বা কোন একটা ভ্যালু আসবে। ঠিক আছে? দেখো ক্লিয়ার কিনা? এবং তখন টি এরও কিন্তু চেঞ্জ আসবে, তাই না? টি এর এখানে রিয়াকশন তখন এদিকে আসবে এবং সেই অনুযায়ী টি এর ভ্যালু চেঞ্জ হবে। টি এর মানে ডিরেকশনে চেঞ্জ আসতে পারে, এটা ডিপেন্ড করবে এটার এগুলার ডিরেকশনের উপর। দেখো ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি এটা ট্যাপার্ড শেপ হতো, এরকম একটা শেপ, এটা পারা যাবে কিনা চিন্তা করে বলো তো, এটা হলে কি হতো? হ্যাঁ, মিস টর্কের চেঞ্জ হতো ইনার্শিয়ার জন্য। টর্ক মনে করো এখন টি গিভেন, আমি এই পয়েন্টটি টি দিয়ে দিচ্ছি হচ্ছে 400, ঠিক আছে? এরকম একটা পয়েন্ট দিয়ে দিলাম, ভুল ধরলাম মিড স্প্যানে বা মিড পয়েন্টে। আচ্ছা, মিড পয়েন্টে না হলো হলো একটা লোকেশনে এ বি সি। হ্যাঁ, এবার বলো এটার চেঞ্জ কি টর্কে হতো? আমি তো টর্ক বলেই দিছি 400। জেতে চেঞ্জ হতো না? হ্যাঁ, জে তে চেঞ্জ হতো। কেন? কেন যে? ডায়ামিটার চেঞ্জ। ক্রস সেকশন তো আলাদা। রাইট, ক্রস সেকশন আলাদা। বলো তো তাহলে জে চেঞ্জটা করতাম কি করে? চিন্তা করে বলো। প্রথমে দেখো ভ্যালু গুলো কি কি ছিল, টি টি এক্স জে জি। জি ডিপেন্ড করবে কিসের উপর? মেটেরিয়াল। ম্যাটেরিয়ালের উপর। রাইট, ম্যাটেরিয়ালের উপর। এখানে কি টাইপের ম্যাটেরিয়াল? অ্যালুমিনিয়াম দিছি না গ্লাস দিছি? এখানে যদি হাফ টাইপের এরকম দিই যে হাফ হচ্ছে অ্যালুমিনিয়াম, এই বাকি হাফ হচ্ছে গ্লাস, তাহলে কিন্তু সেই অনুযায়ী জি চেঞ্জ হতো। ঠিক আছে? আচ্ছা, তারপর ডিএক্স কিসের উপর ডিপেন্ড করবে? ডিএক্স বা লেন্থ, এটা ভ্যারি করে কিসের উপর? জি তো ঠিক আছে, জি ম্যাটেরিয়ালের উপর। এলটা আমরা কিভাবে নিচ্ছি দেখো, এখানে থেকে দেখেও তো বোঝা যায় যে এল একটা ফিক্স সাপোর্ট ধরে তারপর বাম দিকে আগানো অথবা ডান দিকে আগানো। তার সাথে কি এল এর সম্পর্ক? এল হচ্ছে আমার সেগমেন্ট ওয়াইজ না, যে কোন সেগমেন্ট পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে বা কনসিডার করতে হবে, সেটার সাথে এল এর রিলেশন না। ফিক্স সাপোর্ট টাপোর্টের এটার সাথে তো এল এর কোনো রিলেশন নাই। এল এর রিলেশন দেখবো যে এই যে দেখো কোনটা আমার কনসিডারেশনে আছে, কোন অংশটুকু নিয়ে এখন আমি ডিল করছি, সেই অনুযায়ী কিন্তু এল পাইছি, ডিএক্স পাইছি। বুঝতেছো? যেমন এইটুকু এখন কনসিডারেশনে, তাহলে এটা টি জিরো, এল তখন 250। তারপরে এইটুকু কনসিডারেশনে টি 150, এল হচ্ছে 200। আমার যদি একই টাইপের হতো, যেমন এই বিসি বি সি আর সি ডি যেও যদি একই হতো, তাহলে আমি কিন্তু এল দুটো একসাথে নিতে পারতাম, তাই না? 200 আর 300 ভেঙে লেখা লাগতো না। বুঝছো? ইয়েস মিস।
ম্যাম এখানে তো জে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তো Right. এল তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে না? কোনটা? জে তো কন্টিনিউয়াসলি হুম, চেঞ্জ হুম, হচ্ছে, তো এলটাও কি চেঞ্জ হবে না? তাহলে বলো তখন কি এল নেওয়া উচিত না ডিএল ডিএক্স নেওয়া উচিত? ডিএক্স রাইট, ডিএক্স। তার মানে আমাকে জে কে তাহলে কিসের ফরম্যাটে লিখতে হবে? এদিকে যাচ্ছিলাম আস্তে আস্তে। হ্যাঁ বলো, জে কে তাহলে কিসের ফরম্যাটে লিখতে হবে? যেহেতু এটা ডিএক্স দিচ্ছি তার মানে এটা ইন্টিগ্রাল ফরমেশনে আসবে, এবং জি যদি একটা ফিক্সড হয়, যেমন এটা যদি একই ম্যাটেরিয়াল হয়, তাহলে জি কে বাইরে বের করে দিতে পারবো। ঠিক আছে? আর টিটা ডিপেন্ড করবে কোথা থেকে কোন অংশটুকু আমি ডিএক্স এর লিমিট দিচ্ছি, মানে এখানে কোন লিমিটটা দিচ্ছি, সেই লিমিটের উপর ডিপেন্ড করবে ওই জায়গার অংশের টি কত। যেমন এটার ক্ষেত্রে চিন্তা করো, মনে করো আমি এখানে ডিএক্স এর লিমিট দিলাম বি থেকে সি, বি থেকে সি, বা যদি আমি এখানে 0 থেকে এক্স কাউন্ট করি, তাহলে বি কে বলতে পারো বি এর লোকেশন হচ্ছে 250, আর সি এর লোকেশন কত বলো? 450, তাই না? হ্যাঁ দেখো তো বুঝতেছো কিনা? বি আর সি এর লোকেশন পেলাম কি করে? ইয়েস মিস বুঝছি। আমরা পাচ্ছি যে বিসি এর লোকেশনটা দরকার, যদি আমি সেটার জন্য বের করতে চাই, তাহলে বি থেকে সি হচ্ছে তখন আমার রেঞ্জ, ডিএক্স এর রেঞ্জ বা এক্স এর রেঞ্জ। তাহলে এখান থেকে 0 স্টার্ট করলে তাহলে স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 250 আর এন্ড পয়েন্টটা হচ্ছে 250 প্লাস 200, তার মানে 450। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী তখন টি বসাতে পারতাম। আচ্ছা, এখন এই ম্যাথটার জন্য বলো, এটার জন্য টি এর যদি ভ্যারিয়েশন প্রথমে এ থেকে বি নিই, তাহলে টি এর ভ্যারিয়েশন আপাতত নাই, ফিক্স সাপোর্ট ধরলে আবার সেটা চলে আসবে, ধরলাম এখানেই ফিক্স সাপোর্ট, তাহলে এ থেকে বি এর লোকেশনে টি 0, তাহলে এটা নিয়ে কনসিডার করতে হবে না। বি থেকে সি এর লোকেশনে দেখো, বি থেকে সি এর লোকেশনে টি এর ভ্যারিয়েশন হবে তাহলে, তাই না? ম্যাম আবার আবার একটু বলবেন? আচ্ছা, আমরা এটা হোয়াইট বোর্ডে দেখাই আমার মনে হয়। দেখো আমার এটা হচ্ছে ট্যাপার্ড শেপ আছে একটা, এখানে ফিক্স সাপোর্ট, আর এইখানে হচ্ছে ধরো ফ্রি। এইখানে আমি ধরলাম যে এই জায়গায় একটা টর্ক অ্যাপ্লাই করছি, কত ধরবো, 100 ধরো, তাহলে এখানে রিয়াকশন কত আসবে বলো? 100, আর কেউ নাই, টর্কের রিয়াকশন 100। তাহলে ইন্টারনাল টর্কের ডায়াগ্রাম কেমন হবে বলো তো? এদিকে এক্স, এদিকে হচ্ছে টি। ইন্টারনাল টর্কের ডায়াগ্রাম বলো কেমন হবে? এই এ বি সি পয়েন্ট, এ থেকে বি পয়েন্টে চেঞ্জ কত? 0 ম্যাম। 0। তাহলে বি থেকে চেঞ্জটা আসবে, তাহলে বি থেকে নিচে নেমে এখানে সি তে যে উঠে গেল, ভ্যালু কত? 100। দেখো টিটা বুঝছো কিনা? টিটা আগের মতোই কিন্তু, ঠিকই বুঝছো? ইয়েস মিস টিম। আচ্ছা, এবার আসো জিও চেঞ্জ নাই, টি এল বাই জি জি জে জি। আচ্ছা, এবার এল ধরো হচ্ছে কিছু একটা ধরি আমরা, ধরো এটা ছিল 50, আর এটাও হচ্ছে কত ধরবো, 100 ধরো, অথবা 200 ধরো, কিছু একটা ধরলাম আর কি, এই লোকেশনের ডিস্টেন্স। এখন আমি যখন ইন্টিগ্রেশন করব, সরি, টি ডি এক্স বাই জে জি, ঠিক আছে? তাহলে আমার প্রথম অংশটাতে আসো, প্রথম অংশে যেহেতু টি 0, তাহলে আমার এই অংশটাকে কাউন্ট না করলেও চলবে, তাহলে আমার লিমিটটা আসবে হচ্ছে বি থেকে সি পয়েন্টের জন্য, ঠিক আছে? বা সি থেকে বি পয়েন্টের জন্য, ফিক্স সাপোর্ট যেহেতু এখানে, তাহলে আমরা এটাকে সি থেকে বি ধরতে পারি, তাহলে এক্সটাকে তখন কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে, বুঝছো? সি থেকে বি ধরার অর্থ হচ্ছে আমি কিন্তু এক্স তখন এদিক থেকে কনসিডার করছি, এক্স এদিক থেকে কনসিডার করছি। আচ্ছা, টি বুঝা গেল, ডিএক্স বুঝা গেল, জি বুঝা গেল, এবার আসো জে। জে কে অবশ্যই ফাংশন অফ এক্স হতে হবে এখন, কেন? কারণ হচ্ছে জে এর ভ্যারিয়েশন আসছে, যেখানে সেকশন নাও না কেন, দেখো এখানে ছোট ছিল আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে এবার বলো জে এর চেঞ্জ আমি কিভাবে করব? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এখানে। এটা অ্যাসাইনমেন্ট দিব, একটু ব্রেনস্টর্মিং হোক।
আচ্ছা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। মিড টার্ম ব্রেক পাচ্ছ, এটা অ্যাসাইনমেন্ট। সবাই একটু চিন্তা করো, চিন্তা করে তারপর এটা বের করবা যে এর ফাইয়ের ভ্যালু কত। ঠিক আছে, কোন লোকেশনে এ পয়েন্টে ফাই কত। আচ্ছা, একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি। এ পয়েন্টের ফায়ার ভ্যালু আর বি পয়েন্টের ফায়ার ভ্যালু চেঞ্জ কত হবে? সেম হবে, কারণ হচ্ছে কোনো টর্ক ডাউন। রাইট, কিন্তু সেম না বলে আমি বলছি চেঞ্জ কত। চেঞ্জ ও জিরো মিস। রাইট, ডেল ফাইটা হচ্ছে 0। ঠিক আছে। আচ্ছা, যদিও কিন্তু জে এর চেঞ্জ হচ্ছে, খেয়াল করো, জে এরও চেঞ্জ হচ্ছে, ডিএক্স এরও চেঞ্জ হচ্ছে, তারপরেও কিন্তু আমার ফায়ের চেঞ্জ আসতেছে না। কেন? কারণ টি পুরো অংশটাকে 0 করে দিচ্ছে। ঠিক আছে, এটাই লক্ষ্য করার বিষয় যে আমার কিন্তু জে এর ভ্যারিয়েশন আছে। এদিকে যত যাচ্ছি এদিকে তত চেঞ্জ হয়ে যাচ্ছে, ডায়ামিটারেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমরা হচ্ছে এই ফাইটা বের করবা যে ফাই বি আর ফাই এ কত। আমি ক্লু দিয়ে দিই যে দেখো যে এর ভ্যারিয়েশনটা হচ্ছে কিভাবে। এটা হচ্ছে হিন্টস। হিন্টস হচ্ছে দেখো যে হচ্ছে কোন ভ্যারিয়েশনটা হচ্ছে কি করে। তাহলে আমার কিভাবে চেঞ্জটা নিয়ে আসতে হবে, আমি কিভাবে ফাই এক্স এর রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, আমার ডায়ামিটার প্রথমে ছিল এরকম, আস্তে আস্তে ডায়ামিটার এরকম বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে একটা কন্টিনিউয়াস ফাংশনে কি করে লিখবো? ওকে, আচ্ছা, আমি ক্লু দিয়ে দিলাম। এখন নেক্সট দিন আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখতে চাই। সিআর সবাই অ্যাসাইনমেন্ট হচ্ছে A4 পেপারে সাবমিট করবে। ঠিক আছে, যেদিন খুলবে তোমাদের ফার্স্ট ফিজিক্যাল যেদিন আসবা সেদিনই সাবমিট করবা। সিআর কে আসো? দেখো সিআরই নাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইয়েস সিআর, ম্যাম। বুঝছো, যেদিন হচ্ছে খুলবে তার প্রথম যেদিন তোমরা আসবা ফিজিক্যালি সেদিন সাবমিশন হবে। জি মিস। ঠিক আছে। আচ্ছা, আসো, নেক্সট আসো। নেক্সট হচ্ছে দেখো, যদি দুই টাইপের ম্যাটেরিয়াল হয়, এখানে একটা চেঞ্জ করছে, টর্শনাল স্টিফনেস এ হচ্ছে দুই টাইপের ম্যাটেরিয়ালের জন্য কেমন চেঞ্জ হতে পারে সেটাকে এখানে এক্সপ্লেন করছে। এটা একটু পড়ে দেখি আমরা কি বলছে এখানে। দেখো, ভেতরে একটা টাইপের ম্যাটেরিয়াল রাবার ইউজ করছে প্রবাবলি, যে ডিটারমাইন করতে বলছে টর্শনাল স্টিফনেস। আচ্ছা, একটু দাঁড়াও, আচ্ছা আচ্ছা, দেখো, যদি টর্শনাল স্টিফনেস এর কথা বলছে তার মানে কে বের করতে হবে। কে মনে আছে কি ছিল টর্শনাল স্টিফনেস? কে T/5 ছিল না? T/5। রাইট,
তাহলে কে ছিল হচ্ছে আমাদের t/5, তার মানে আমার t জানতে হবে এবং phi বুঝতে হবে যে এখানে অ্যাঙ্গুলার চেঞ্জটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন রাবার ব্যাশিং এখানে দেখাচ্ছে ছবিতে, রাবার ইজ বন্ডেড টু দ্য স্টিল, স্টিলের সাথে লাগানো, আউটারে হচ্ছে স্টিল টিউব, আউটারে হচ্ছে এটা স্টিল টিউব, ঠিক আছে, ভেতরে হচ্ছে রাবার, ভেতরে রাবার শেয়ার মডুলাস বলা আছে, রাবারের তো স্বাভাবিক দুটো শেয়ার মডুলাস আলাদা হবে, ঠিক আছে। এখানে ওরা বের করছে যে চেঞ্জটা কি করে হবে। রাবার ইজ বন্ডেড টু দ্য স্টিল শ্যাফট, এটাও স্টিলের, এটা স্টিল শ্যাফট এবং হচ্ছে আউটারেও একটা স্টিল টিউব আছে, এটাও স্টিল টিউব, মাঝখানের এই জায়গায় হচ্ছে রাবার। দেখো বুঝছো কিনা, রাবারটা বন্ডেড আছে স্টিল শ্যাফটের সাথে, এটা হচ্ছে স্টিল শ্যাফট, এবং আউটারের স্টিল যে টিউব, আউটার দিকে যে স্টিলের টিউব, এই যে ডায়ামিটারটা দেখা যাচ্ছে সেটার মাঝখানে হচ্ছে রাবারের অংশটা, ক্রস সেকশনটা দেখো, ভেতরের এইটুকু স্টিল, এইটুকু স্টিল, মাঝখানের এটা রাবার, বুঝতেছি? Yes, এটার miss. এটার কারণে টি তো মনে করো যা অ্যাপ্লাই করছি ঠিক আছে সেটাই টি আসলো, যে টর্ক কতটুকু অ্যাপ্লাই করছি, কিন্তু ফায়ার চেঞ্জ হবে না, কি মনে হয়? Yes, miss. জিও তো চেঞ্জ হচ্ছে। ফায়ার চেঞ্জ হবে কারণ আমাদের ফাই হচ্ছে ডিপেন্ড করে কিসের ওপর, টি এল বাই জে জি, জি এর চেঞ্জের সাথে সাথে তাহলে আমার ফায়ারও একটা চেঞ্জ আসবে। আর এমনিতেও আমরা ফিজিক্যালি বুঝতে পারি যে কোনো একটা জিনিসকে আমরা যদি এরকম টুইস্ট করি তাহলে সেটা যত সফটওয়্যার হবে সেটার রোটেশন তত বেশি হবে, আর যত হার্ড হবে সেটার রোটেশন তত কম হবে, একই টর্কের কারণে, তাই না? Yes, miss. ওকে, তাহলে আমরা এই অ্যাসেম্বলির জন্য যদি দেখি আমাদের, হ্যাঁ এটা সারফেস এরিয়াটা জানা আছে, এটা সারফেস এরিয়া হচ্ছে 2πr/l, তাই না? এই স্টিল টিউবটার সারফেস এরিয়া যদি বের করতে চাই, কোন সারফেসের সাথে এই রাবারটা লাগানো, দেখো Miss, সিলিন্ড্রিক্যাল, outer perimeter. রাইট, আউটার পেরিমিটার, সিলিন্ড্রিক্যাল শেপের আউটার পেরিমিটার, তাহলে কত হবে আউটার পেরিমিটারটা? মিস 2 আর রেল যতটুকু লেন্থ লাগবে। রাইট রাইট, তাহলে এখন আমরা দেখি যে যদি এটা আমরা পেয়ে গেলাম যে তার জন্য 2πr/l আসলো, এবং এটার জন্য চেঞ্জ কতটুকু আমরা যদি দেখি সে আগের মতন করে যেভাবে বের করছিলাম, যে ফোর্সের সাথে যেভাবে রিলেশন করে বের করছিলাম, তাই না, যে টর্ক হচ্ছে ওয়ান টাইপ অফ মোমেন্ট, তাহলে এটা যদি ওয়ান টাইপ অফ মোমেন্ট হয় তাহলে আমরা বলতে পারি এটা ছিল আসলে mx কে আমরা বলতে পারি ফোর্স ইনটু ডিসটেন্স, মনে আছে আমরা প্রুফ করার সময় যে দেখছিলাম কোথায় ফায়ার প্রুফ করার সময়, এবং ওই যে টিএল/জে প্রুফ করার সময় এটা দেখাইছিলাম যে ফোর্স ইনটু ডিসটেন্স আসে এবং ফোর্স কে লেখা যায় স্ট্রেস ইনটু এরিয়া, তারপর আমরা সেখান থেকে ডি ক্যালকুলেট করে বের করছিলাম টি কেমন আসে বা টি এর মেজারমেন্ট করব কি করে, ঠিক আছে। সেরকম আমি যদি আবার কাউন্ট করতে চাই তাহলে এটার জন্য এখন রাবারেরটার চেঞ্জ কতটুকু হচ্ছে ওটাকে বের করতে চাচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লাইড টর্ক যে টি, এটা কিন্তু এটাই আছে, কিন্তু আমার রেজিস্টিং টর্ক কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখো বুঝতেছো কিনা, যতটুকু আমি বাইরে থেকে টি চেঞ্জ করব অ্যাপ্লাইড টর্ক তো ওটাই থাকবে, মনে করো 200 দিলাম কোন একটা শ্যাফটে, তাহলে বাইরের এক্সটার্নাল টর্ক হচ্ছে 200, কিন্তু এখন আমরা যদি স্ট্রেসের সাথে রিলেশন কি, ইন্টারনাল রেজিস্ট্রি কিভাবে করবে, তো প্রথম রেজিস্টার করবে কে, ওই এক্সটার্নাল যে টিউবটা ছিল, স্টিলের যে টিউব ছিল সে, তারপরে ভেতরের দিকে আসলে কে করবে, রাবার, তারপর আস্তে আস্তে ভেতরের দিকে স্টিল আছে, স্টিলের শ্যাফট আছে, ঠিক আছে। তো আমি যদি বলি যে রাবারের কত রেজিস্টিং টর্ক কত, তাহলে রাবারের রেজিস্টিং টর্ক হবে রাবারের যে স্ট্রেস ইনটু রাবার যে এরিয়াটাতে আছে, মানে যে এরিয়ার সাথে অ্যাটাচমেন্ট আছে সেটা, ইনটু তার লিভার আর্ম, দেখো এটা ক্লিয়ার কিনা, ঠিক আছে। এরিয়ার সাথে আমরা এরিয়াটা পাচ্ছি কি করে, কোন জায়গায় হচ্ছে অ্যাটাচমেন্ট আছে স্টিল শ্যাফটের সাথে,
এই অংশে না, তাহলে 2 পাই আর এবং এল এই এরিয়াটাতে হচ্ছে আমার রাবার আছে এবং রাবারের স্ট্রেস নিব। লিভার আর্ম কত? হ্যাঁ বলো বলো, কেটে কেটে যাচ্ছে তোমার কথা। ক্লাস আমাকে ভালো করে শুনতে পাচ্ছো? মিস ওর নেটওয়ার্কের প্রবলেম। তাহলে ও কি বলছে বুঝতেছি না। জিয়াদ কমেন্ট কর। ম্যাম আচ্ছা তোমার কোয়েশ্চেন আমি বুঝতেছি না, তোমাকে শোনা যাচ্ছে না ভালো করে। আচ্ছা এইটুকু তোমরা বাকিরা বুঝছো তো? আর তোমার প্রবলেম হলে তুমি চ্যাট বক্সে শেয়ার করো। আচ্ছা বাকিরা তোমাদের প্রবলেম হচ্ছে? এটা কি বুঝছো যে কোন এরিয়াটা কনসিডার করছি এবং কোন স্ট্রেসটা নিচ্ছি, কেন নিচ্ছি? আচ্ছা এবার বলো লিভার আর্মটা কিভাবে পাবো? ক্লাস মিস একটা ফিক্স পয়েন্ট থেকে নিব, হ্যাঁ কোন জায়গা থেকে কাউন্ট করে সাধারণত? যেখানে সাপোর্ট আর কি। সাপোর্ট থেকে মানে যেখান থেকে আসলে, আচ্ছা একদিক থেকে ঠিক আছে যে সাপোর্ট থেকে আমরা কাউন্ট করি যদি সেখানকার মোমেন্ট নিতে চাই, সেটার রিলেটিভলি মোমেন্ট নিতে চাই। দেখো আমরা কিভাবে কাউন্ট করি, শুধু যে সাপোর্টেই হতে হবে তা না। যেমন তোমরা যদি এরকম কাউন্ট করো মোমেন্ট কিভাবে কাউন্ট করছিল, ঠিক আছে এখান থেকে যদি মোমেন্ট নাও তাহলে এখানে কাউন্ট করছিলে, কিন্তু যদি আমি এই পয়েন্টে মোমেন্ট নিতে চাই সি পয়েন্টে বা বি পয়েন্টে কত, তাহলে এখান থেকে ডিস্টেন্সটা বের করছিলে না? ইয়েস মিস। তাহলে আমি যেইখান থেকে মোমেন্ট নিব অলওয়েজ লিভার আর্ম সেখান থেকে কাউন্ট হবে। রিলেটিভ পজিশন কিন্তু এটা, যে আমি কোন জায়গার মোমেন্ট নিতে চাচ্ছি, এম এ পয়েন্টের নাকি এম বি পয়েন্টের। তাহলে আমি যদি টর্শনের জন্য বের করতে চাই টর্শনের ফায়ের চেঞ্জ কোথায় হয় না, তাহলে ওখান থেকে মোমেন্ট নেওয়া সুবিধা। তাহলে ওখানে যেহেতু জিরো, তাহলে ফায়ের চেঞ্জ বা সরি চেঞ্জটা কোথায় হয় না, দেখো আমাদের কিন্তু এই একদম সেন্টার পয়েন্টে কোনো চেঞ্জ নাই। সেন্টার পয়েন্টে কি অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হয়েছিল? না মিস। তাহলে আমি সেন্টার থেকে কত দূরে আসছে সেটাই দেখবো, সেই স্ট্রেসটা কতটুকু আসবে বা ফোর্সটা কতটুকু আসবে, কারণ এটার এমএক্স টা তো একটু ডিফারেন্টলি না, এক্স এর দিকে হচ্ছে, তো টুইস্টিংটা তো এইভাবে রোটেশনটা, ঠিক আছে। তাহলে আমি যদি এর ক্রস সেকশন নিই তাহলে ক্রস সেকশন অনুযায়ী ভ্যারিয়েশন আছে, রাইট? এই ক্রস সেকশন অনুসারে ভ্যারিয়েশন আছে, আমরা যেটা পড়ছিলাম যে লিনিয়ার ভ্যারিয়েশন হয়, মনে আছে? হ্যাঁ মিস। তাহলে আমরা যদি এরকম মাঝের কোনো জায়গায় বের করতে চাই, মাঝের কোনো জায়গায় স্ট্রেস বের করতে চাই, তাহলে সেখান থেকে সেই ডিসটেন্সটা নেব, যেভাবে আমরা টি রো বাই জে বের করছিলাম। রোটা কি ছিল? সেন্টার থেকে কত দূরে আছে, এই রেডিয়াসটা। তাহলে আমি যদি রাবারের পজিশনের স্ট্রেস বের করতে চাই বা টর্ক, রেজিস্টিং টর্ক বের করতে চাই, রেজিস্টিং টর্ক, তাহলে কোথা থেকে ডিসটেন্স হবে? সেন্টার থেকে। এবং কোন পর্যন্ত ডিসটেন্স হবে? রাবারের লোকেশন পর্যন্ত। তাহলে সেন্টার থেকে রাবারের লোকেশন পর্যন্ত ডিসটেন্স কত? ছবি দেখো। আর মিস আর আর ছবি দেখো, এই যে সেন্টার থেকে রাবারের লোকেশন হচ্ছে এই আর পয়েন্টে, ঠিক আছে। আর লোকেশনে হচ্ছে আমরা রাবারের পয়েন্ট এখানে ধরে নিছি, রাবারের লোকেশন। আচ্ছা তাহলে সেই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে টর্ক কত, ইন্টারনাল রেজিস্টিং টর্ক কত। তাহলে রেজিস্টিং টর্ক যদি আমরা পেয়ে যাই, রেজিস্টিং স্ট্রেসও বলা যাবে, স্ট্রেস ইকুয়াল টু টি বাই এই 2 পাই আর স্কয়ার এল, ঠিক আছে। তাহলে এটা পাওয়া গেল স্ট্রেস। আমরা স্ট্রেসের সাথে স্ট্রেইনের রিলেশন জানি কিভাবে, হুকস ল, এবং যেহেতু এটা শেয়ার স্ট্রেস ছিল জি হচ্ছে আমার শেয়ার মডুলাস, তাই না? তাহলে আমরা এটা পাবো না যে টাও
is proportional to strain, shear strain, তাহলে আমি যদি রিলেশন ডেভেলপ করতে চাই তাহলে tau equal to g gamma, তাহলে আমরা গামা কে বের করতে পারবো tau by g, tau এর ভ্যালু বসায় দাও, পেয়ে গেলাম স্ট্রেন কতটুকু, এই লোকেশনের স্ট্রেন কতটুকু। ঠিক আছে, এবং তাহলে দুটার মধ্যে রিলেশন বের করি, সেই মনে আছে আমরা যে পড়ছিলাম s equal to r থিটার মতন করে দুই পাশ থেকে রিলেশন ডেভেলপ করা যায়, সেটাও এখানেও করা যাবে। আর ডি ফাইটা গামা ডি আর এর সমান। ঠিক আছে, জাস্ট এটা ডিফারেন্টলি একটু কাউন্ট করছে, কারণ স্ট্রেনটাকে যেহেতু লিনিয়ারলি নিচ্ছে, স্ট্রেনটা তো আমরা জানি লিনিয়ারলি ভ্যারি করে, তাহলে ওই লোকেশনের স্ট্রেন কিভাবে ভ্যারি করছে সেই অনুযায়ী আমরা ডিআর এর পজিশনে বের করছি কত, তাহলে ডি ফাই এর জন্য পেয়ে গেলাম, মান বসায় দাও গামার, তাহলে 5 পেয়ে যাবো ইন্টিগ্রাল করলে। দেখো বুঝছো কিনা। পরে লিমিট কোথা থেকে কত দূর হবে ফায়ার জন্য বলো তো। আমরা যদি রাবারেরটা বের করতে চাই যে রাবারের কতটুকু রোটেশন হচ্ছে, তাহলে লিমিট কোথা থেকে কতটুকু হবে, ছবি দেখো, ছবি দেখে বলো লিমিট কোথা থেকে, রাবার কোন পজিশনে আছে, এখান থেকে এই পর্যন্ত এই লোকেশনটাতে রাবার আছে, এই যে r থেকে d by 2, হ্যাঁ আর থেকে বড় ডি বাই 2, বা আমরা এইভাবেও বলতে পারি ছোট ডি বাই 2 থেকে বড় ডি বাই 2, তাই না, দুটাই ডায়ামিটারে নিয়ে গেলাম, তাহলে ছোট ডি বাই 2 থেকে বড় ডি বাই 2 পর্যন্ত হচ্ছে রাবারের লোকেশন, তাহলে পেয়ে গেলাম। দেখো বুঝছো কিনা, কোন জায়গায় ডাউট আসছে কিনা বলো। ফাই যদি জানা থাকে, রাবারের জন্য ফাই পেয়ে গেছি, রাবারের জন্য টি পেয়ে গেছি, তাহলে আমরা টি বাই ফাই করলে কে পেয়ে যাব, স্টিফনেস, রেজিস্টিং টর্ক এবং রেজিস্টিং ফাই, ইন্টারনাল ফাই, দুটাই রাবারের জন্য, তাহলে বের করলে আমরা হচ্ছে কে পেয়ে যাব। আমরা আসলে টি তো এখানে তো অলরেডি ফাই যেহেতু রেজিস্ট করছে, আমরা এখানে টি ধরে ফেলছি, তা আমরা এটা ক্ষেত্রে লাগবে না, দেখবে কাটাকাটি চলে যাবে। দেখো বুঝছো কিনা, না বুঝলে কোশ্চেন করো। মিস আমার d5 এর জায়গাটায় প্রবলেম হচ্ছে। এটাই, ইয়েস মিস, নিচে তো হ্যাঁ। নিচে rটা কেন আসলো। আচ্ছা ছবিতে আসি, এটা হচ্ছে আগেরটাতে তাহলে একটু প্রবলেম আছে বুঝার, এটা প্রবলেম হওয়ার কথা না। দেখো আমার দরকার হচ্ছে এইখানে চেঞ্জ কতটুকু হচ্ছে, ঠিক আছে, আমার দেখো লোকেশনটা খেয়াল করো, তা আমার এই যে ভ্যারিয়েশনটা কি দেখতে পাচ্ছ, আমি বড় করব, ডি ফাই কি, ফাই হচ্ছে কতটুকু রোটেশন হলো, যদি এটা আমার সার্কুলার অবজেক্ট হয় তাহলে এখানে যদি তার পজিশন থাকতো, তাহলে এই অ্যাঙ্গুলার চেঞ্জটাই কিন্তু আমার ডি ফাই, তাই না। এখন আমি যদি এই অংশটুকুর জন্য দেখি, দেখো এইটুকুকে আমি ধরছি আর আর লোকেশনে চেঞ্জ কতটুকু, আর এখান থেকে এইটুকু ধরছি হচ্ছে ডি আর, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারবো, আসলে ওরা এইভাবে দেখাচ্ছে কিন্তু জিনিসটা তোমাদেরকে এরকম সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, আমি এর ক্রস সেকশন আসছি, তাহলে যদি আমি যে কোনো লোকেশনের এস বা কতটুকু সরণ হলো এটা বের করতে চাই, তাহলে আমরা কি করি, এস ইকুয়াল টু আর ডি ফাই না, এটুকু আগে বুঝছি কিনা দেখো, ইয়েস মিস এতটুকু আছে। আর ডি ফাই। এখন আমি যদি এটা স্ট্রেন রিলেটেড দিয়ে বলতে চাই যে এই অংশটুকুর জন্য এই ডিআর অংশে স্ট্রেনের সাথে রিলেশন করলে কতটুকু চেঞ্জ হবে, এই আগে পজিশন ছিল 0, এখানে পজিশন চেঞ্জ হয়ে আসলো হচ্ছে ডিআর। দেখো যদি কোনো চেঞ্জ না হতো, যদি কোনো চেঞ্জ না হতো তাহলে এই লোকেশনটা এই স্ট্রেট ফরওয়ার্ড এটাই থাকতো না, এই স্ট্রেট লাইনটা দেখো, চেঞ্জ না হলে এখানেই থাকতো। এখন যদি আমি এটাকে ঘুরালাম,
ওরা এটা ঘোরাচ্ছে এই ডিরেকশনে, তার মানে এই ডিরেকশনে ঘোরাচ্ছে, ঠিক আছে, এই যে রোটেট করছে এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে রোটেশন হচ্ছে, তাহলে এখানে থেকে মুভ করে সে এখানে চলে আসলো, তাহলে এইটুকু চেঞ্জ কত, গামা ডি আর না, ইয়েস মিস। তাহলে এটাও গামা ডি আর এর সমান, বুঝতেছো? হ্যাঁ মিস। তাহলে এবার বলা যায় যে ডি ফাই ইকুয়াল টু হচ্ছে গামা ডি আর বাই আর, হ্যাঁ মিস। যেটাই করছে এখানে এস এর চেঞ্জের মাধ্যমে, ঠিক আছে। এটা কিন্তু যেটা কনফিউশন লাগতে পারে যে স্ট্রেইনের সাথে আবার হচ্ছে ডিআর লোকেশনে নিয়ে আসছি কিনা, এটা তোমরা চিন্তা করতে পারো আগে যেভাবে আমরা স্ট্রেইনের সাথে রিলেট করছি না, ওটার সাথে কোরিলেট করতে পারো, যে লিনিয়ার দিক থেকে যদি আমি নিতাম তাহলে সেটাও গামার চেঞ্জের মাধ্যমে আমার দুই পাশ থেকেই আসতো, ঠিক আছে, এই দিক থেকেও ভ্যারিয়েশনটা আসতো, এই লিনিয়ার দিক থেকেও আসতো, এভাবে চিন্তা করতে পারো। যদিও ওরা এই সেগমেন্ট নিয়ে দেখাইছে, আমি বলতে যাচ্ছি যে তোমরা টর্শনাল যে সেগমেন্ট পড়ছিলে এভাবেও এটাকে কনসিডার করতে পারো, একই জিনিস। ক্লিয়ার? ইয়েস মিস। তারপর আসো, আচ্ছা এটা তাহলে আমরা পেয়ে গেলাম যে স্টিফনেস কত। আচ্ছা মনে করো আমি এটারই কোশ্চেন করলাম যে ফ্লেক্সিবিলিটি কত, যে ওই রাবারের যে মাঝখানের অংশ রাবার আছে ওই রাবারের ফ্লেক্সিবিলিটি কত, তাহলে কি হতো? 5/T। রাইট, 5/T অথবা 1/K, তাই না? আমরা তাহলে ফ্লেক্সিবিলিটি পেয়ে যেতাম। আচ্ছা আমাদের ইনডিটারমিনেট প্রবলেম হচ্ছে আমাদের জন্য নাই, এটা আমাদের সিলেবাসে নাই, তাহলে এই অংশটা এই টার্মটা আমাদের লাগবে না। নেক্সট আসো হচ্ছে তোমরা এটা একটু রিভিউ করতে পারো, বাট ফিক্স সাপোর্টটা আমাদের লাগবে না, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য এটা একটু রিভিউ করতে পারো। নেক্সট আসো হচ্ছে এনার্জি। এনার্জি, আচ্ছা তোমরা কি স্ট্রেন এনার্জি কি পড়ছো চ্যাপ্টারটা? স্ট্রেন এনার্জি না মিস। নরমাল এক্সিয়াল লোডের জন্য পড়ো নাই? মানে এরকম কোন ইকুয়েশন পড়ছিলে কিনা যে এক্সিয়াল লোডের কারণে আমাদের PL/AE হয়, ডিফ্লেকশনটা, ডিফ্লেকশন, হ্যাঁ। হ্যাঁ ডিফ্লেকশন কত হয়, এবং সেটার কারণে আমরা হাফ ফোর্স ইনটু ডিফ্লেকশন করে হচ্ছে বা P ইনটু ডেল করে হচ্ছে আমরা এনার্জি পাই। এটা দেখি। তাহলে তো আমি এটা বুঝাবো কি করে, মানে যদি এক্সিয়াল এরটা বা বেন্ডিং এরটা বোঝানো যেত তাহলে এটা বুঝাতে ইজিয়ার হতো তোমাদের জন্য। আচ্ছা আমি তোমাদেরকে, আচ্ছা এটা আমি পরে আসতেছি, আগে যেটা আমাদের চ্যাপ্টারে ইম্পর্টেন্ট সেটা সে পাশ ভুলে যায়। শ্যাফট কাপলিং লাগবে কোথায়, যে টর্ক যদি থাকে, মানে কোনোটার জন্য টর্শন আসলো, সেটাতে আমি কিভাবে রেজিস্ট করব, মানে মনে করো এখানে একটা প্লেট আছে, মানে এখানে একটা হচ্ছে শ্যাফট আছে, সার্কুলার শ্যাফট, এটার সাথে আমি এখন আরেকটা সার্কুলার শ্যাফটকে লাগাতে চাচ্ছি ধরো, তো এই অ্যাটাচমেন্টটাতে আমার অনেক সময় বোল্টের দরকার হয়, অথবা আমি যদি ইজিয়ার করে দেখতে চাই, আচ্ছা আমি লিনিয়ার ইজিয়ার করি, মনে করো একটা প্রেসার কুকার আছে, ঠিক আছে, প্রেসার কুকারের যে উপরে ঢাকনা আছে যে লিডটা, এখন এটা হাই প্রেসারে যদি থাকে এই লিডটা হচ্ছে কি উপরে উঠে যেতে চাবে না, মানে ইন্টারনাল মনে করো হাই প্রেসারে আছে, তাহলে এই হাই প্রেসারে থাকলে লিডটা কি হবে, বাইরের দিকে উঠে যেতে চাবে না, ইয়েস মিস। তাহলে আমরা তখন কি করে লিডটাকে আটকাই রাখি কোন একটা ভাবে, অ্যাটাচমেন্ট করি, এবং এটাকে এমন ভাবে অ্যাটাচ করতে হবে যাতে হচ্ছে আমার এই ফোর্সটা একে বাইরের দিকে বের করে নিয়ে যেতে পারে, ঠিক আছে, এটা যেন রেজিস্ট করতে পারে। সিমিলারলি আমরা হচ্ছে এখানেও অ্যাপ্লাই করব, এমন ভাবে হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে বোল্ট আমরা ইউজ করি, তো এই বোল্টের ক্ষেত্রে এমন ভাবে দিতে হবে যেন বোল্ট গুলো এই টর্শনটাকে রেজিস্ট করতে পারে।
দেখো বুঝছো কিনা। তোমরা কি থিন ওয়াল ও যে ভেসেল পড়ছিলে, ওয়াটার ভেসেল বা গ্যাসিয়াস ভেসেল, থিন ওয়াল ভেসেল 211 পড়ার কথা না? ছোট করে নিয়ে আসি। পড়ার কথা এটা। এক্সিয়াল টেক্সিয়াল পড়তে গেলে তাহলে এটা ইজিয়ার হয়। যে কোন চ্যাপ্টারে ছিল আমার মনে নেই। থিন ওয়াল ভেসেল টর্শন, এই যে প্রেসার ভেসেল, থিন ওয়াল প্রেসার ভেসেল 152, এই চ্যাপ্টারটা পড়ছো কিনা? না ম্যাম। ওর কথা। আচ্ছা আমি এখানে একটা ছবি দেখাই তোমাদের। হ্যাঁ, দেখো এটা হলে বুঝতে সুবিধা হবে একটু ইমাজিন করতে। যে দেখো যদি এরকম কোনো প্রেসার ভেসেল থাকে, ঠিক আছে, এটার দেখো এর ভেতরে অনেক হাই প্রেসার আছে, এই লিডটা যেন না উঠে যায় তা আমরা অনেক সময় বোল্টিং করে এরকম। তো আমাদের এই ভেতরে যত প্রেসার এটাকে রেজিস্ট করতে হবে এই বোল্ট গুলা দিয়ে, ঠিক আছে, কারণ আর কোনোভাবে অ্যাটাচমেন্ট নাই। দেখো ছবিটা কি বুঝতেছো? এটাই ম্যাথটা লাগবে না যেহেতু এটা সিলেবাসে এখন তোমাদের নাই, তো আমি ম্যাথ দেখাচ্ছি না, জাস্ট এটুকু বুঝো কিনা যে এর ভেতরে যদি কোনো হাই প্রেসারে কোনো লিকুইড অথবা গ্যাস থাকে তাহলে সেই প্রেসারটা তো এই লিডটাকে দিবে, এবং দেখো লিডের কোনো মানে অ্যাটাচমেন্ট নেই বোল্ট ছাড়া। তাহলে আমি যদি এটাকে সার্কুলার অবজেক্ট ধরি, তো এই সার্কুলার অবজেক্টে কয়টা বোল্ট লাগবে এটা বের করবা কি করে বলো তো? মানে এটা তো আমাকে ডিজাইন করতে হবে তাই না, যে কয়টা বোল্ট লাগবে, কত ডায়ামিটারের লাগবে বোল্ট গুলা, তাহলে সেটা পাবো কি করে? এই ফোর্সটাকে রেজিস্ট করতে যতগুলা লাগে, তাই তো, এই যে বাইরের দিকে যে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমি দেখবো যে এই রেজিস্টিং ফোর্সটা এই নাম্বার অফ বোল্টের এই ক্রস সেকশনাল এরিয়া দিয়েও রেজিস্ট করতে পারবে কিনা। যে নাম্বার অফ বোল্ট কত তাহলে বুঝতে পারবো যে এন কয়টা লাগবে। দেখো ক্লিয়ার? প্লাস আচ্ছা ক্রস সেকশন দিয়ে বলি, এই হচ্ছে ক্রস সেকশন, এখানে হচ্ছে ক্রস সেকশনে মনে করো হচ্ছে 3 4 5 6 6টা বোল্ট মনে করো আছে, ঠিক আছে। তাহলে এই এই যে প্লেটটা থেকে এর নিচে আর একটা প্লেট আছে সেটা হচ্ছে বোল্ট গুলা দিয়ে আটকানো, ঠিক আছে, আমি উপর থেকে দেখছি, প্ল্যান ভিউ দেখছি। তাহলে এই যে ফোর্স এই প্লেটটাকে আলাদা করে দিতে চাচ্ছে, এই যে এখান থেকে যে ফোর্স আসছে এই যে লিডটাকে আলাদা করে দিতে চাচ্ছে, যে লিডের আউটার দিকে যে অংশটা মানে এই বাইরের দিকে যে অংশটা সেই অংশটার জন্য আমার এই সব বোল্ট মিলে এই ফোর্সটাকে রেজিস্ট করার চেষ্টা করবে। তার মানে কি 6 ইন্টু সবার যে এরিয়া পাই ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে। এই এরিয়ার যদি আমি এখন স্ট্রেস জানো, এই সবাই মিলে হচ্ছে আমার ওই ফোর্সটাকে রেজিস্ট করতে চাবে, স্ট্রেস ইন্টু এরিয়া, সেটা দিয়ে আমি ফোর্স রেজিস্ট করবে, বুঝছো? ইয়েস মিস, এটা কি? যে তাহলে আমি এবার যদি আমি এখন কোশ্চেন করি যে স্ট্রেস নোট, যে কত স্ট্রেস সে রেজিস্ট করতে পারে, কারণ বলে দেওয়া থাকে যে একটা স্টিল কতটুকু মনে করো অ্যালাউবল স্ট্রেস নিতে পারবে, সেটা যদি জানো যে অ্যালাউবল স্টিলের স্ট্রেস কত, তাহলে কয়টা বোল্ট লাগবে এটা ডিজাইন করা যাবে না? কয়টা বোল্ট লাগবে এটা ডিজাইন করা যাবে না? ইয়েস মিস, 6 এর জায়গায় n দেব। রাইট, ঠিক একই রকম ভাবে আমি এবার আসো যে এটা যদি বুঝে থাকো তো টর্শনের ক্ষেত্রে এবার বুঝতে সুবিধা হবে।
টর্শনের ক্ষেত্রে কি করবে, ওর টুইস্টিং ফোর্স থাকবে। ওর ফোর্স গুলো কিরকম, ওর ফোর্স গুলো কিন্তু সাইড ওয়েতে মানে 108 পেজ। এই যে এটা যদি হয় এই যে টুইস্টিং এ, তাহলে এই যে বোল্ট গুলো আবার খেয়াল করো। আমার এখানে হচ্ছে এর ফোর্স গুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু টর্ক, তাহলে ফোর্স গুলো ইন্টারনালি এভাবে ক্রিয়েট হবে। দেখো ধরতে পারছো কিনা, ফোর্স মানে হচ্ছে এই যে এইভাবে ফোর্স আসবে, এবং ডিস্টেন্স কত, যেই জায়গায় মেজার করতে চাচ্ছি সেই জায়গায় ডিস্টেন্স দিব। ঠিক আছে, দেখো ক্লিয়ার কিনা। আগের বারের ফোর্সটা কিরকম ছিল, ও ওকে আউটার দিকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছিল। দেখো এই প্লেট আর এই প্লেট ছিল, এইভাবে বোল্টটা লাগানো ছিল। তাহলে আগে কি ছিল, আগে হচ্ছে এরকম করে ফোর্সটা ভিতর থেকে বাইরের দিকে এই প্লেটটাকে আলাদা করে দিতে চাচ্ছিল, বোল্ট গুলা দিয়ে সেটাকে ধরে রাখছিলাম। আর এখন টর্শনের জন্য কি হচ্ছে, টর্শনের জন্য ও তো শেয়ারের মতন করে দিবে, তাই না? শেয়ারের মতন করে বোল্ট গুলাকে কাট করে দিতে চাচ্ছে এরকম করে বোল্টের লোকেশনে। তাহলে আমাকে এটা লিভার আর্ম হবে কি, সেন্টার থেকে কত দূরে আসছে, তাহলে আমার সেই ফোর্সটাকে রেজিস্ট করতে পারছে কিনা। ঠিক আছে, এটাই তাহলে দেখতে হবে। তাহলে আসো, আচ্ছা কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনটা কই। এস্টিমেট দ্য টর্ক ক্যারিং ক্যাপাসিটি, তার মানে টর্ক ক্যারিং ক্যাপাসিটি বের করতে হবে। তার মানে টি, estimate the torque carrying capacity of a steel coupling forged internally হচ্ছে integrally with the shaft, শ্যাফটের সাথে লাগানো আছে। এই যে শ্যাফটের সাথে এই অংশটা লাগানো আছে টর্ক এর মাধ্যমে, বোল্টের মাধ্যমে, যেভাবে ছবিতে বলা আছে। controlled by an allowable shear stress, এই যে allowable shear stress দেওয়া, কিসের ভ্যালু বলো তো? allowable shear stress কিসের ভ্যালু? Is yielding stress. না না, allowable shear stress মানে কতটুকু shear stress তুমি অ্যালাউ করবে, এটাই সেই টাও না। একটু আগে যে বলছিলাম যে স্ট্রেস ইনটু এরিয়া করে ফোর্স পাচ্ছি, তাহলে আমি যদি স্ট্রেসটা জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো না যে অ্যালাউবল স্ট্রেস কতটুকু, তার মানে অতখানি আমি অ্যালাউ করতে পারবো, সেই অনুযায়ী তো ডিজাইন করবো। Yes, miss. তাহলে এটা অ্যালাউবল shear stress দেওয়া আছে টাও, 8টা বোল্ট দেওয়া আছে, তাহলে কিসের ভ্যালু? Ten. রাইট, 8 গিভেন। এবং বোল্ট সার্কেল ডায়ামিটার বলা আছে, তার মানে আমার কি জানা হয়ে যাচ্ছে, ডায়ামিটার যদি Area, miss. রাইট এরিয়া। তাহলে আমার এখন চাচ্ছে কি, দেখো টর্ক ক্যারিং ক্যাপাসিটি কত, ইজি। তুমি দেখো লোকেশন গুলো একটু খেয়াল করো, এই যে হচ্ছে ফর্কটা, এটা যে শ্যাফটের সাথে কানেক্টেড, এখানে হচ্ছে আমাদের যে বোল্ট গুলা লাগানো, এবং এখানে আমার বোল্ট বলা আছে 8টা, এবং এটার এরিয়াও গিভেন। এরিয়া তাহলে বের করে ফেলতে পারবা, 1/4 পাই ডি স্কয়ার এরিয়া পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখন ফোর্স বের করতে চাই যে এইখানে ফোর্স কত, তাহলে ফোর্সও পেয়ে যাব, তাই না? ফোর্স ইকুয়াল টু কি, স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে অ্যালাউবল স্ট্রেস আমার জানা আছে, এরিয়া আমি বের করতে পারছি। এবং এরিয়া এখন যদি আমি সিঙ্গেল এরিয়া বের করতে চাও তাহলে সিঙ্গেল ফোর্সের জন্য বের হবে, আর যদি আমি টোটাল বের করতে চাই তাহলে NA আসবে। তো ওরা সিঙ্গেল ফোর্স বের করছে আর কি, অ্যালাউবল ফোর্স একটা বোল্টের জন্য আগে বের করে নিচ্ছে, করো অসুবিধা নাই। আর কেউ যদি বের করতে চাও যে না আমি 8টা বোল্ট একসাথে করব, তাহলে কি হবে বলো তো? 8টা বোল্টের জন্য Miss 8 আসবে আর কি, 8 রাইট, 8 দিয়ে জাস্ট গুণ করে দিবা। এখন যদি টি চাই তাহলে টি কি ছিল? Miss F into D. Lever arm. রাইট, তাহলে লিভার আর্ম এবার ছবি দেখে বলো তো লিভার আর্ম কত লাগবে? 120, 240/2. রাইট, এক্স্যাক্টলি, এটাই কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে। এটার লোকেশন আমাকে অলওয়েজ সেন্টার থেকে কাউন্ট করতে হবে। কেন? সেন্টারে আমার মোমেন্ট আমরা অলওয়েজ নিচ্ছি, কারণ এখানে হচ্ছে ফায়ার কোনো চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে ডিসটেন্স কত? 240 ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
240 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমার ডিসটেন্স, ইনটু এখন আসবে পি, আর 8টা ভোল্টের জন্য হলে 8। দেখো তাই করছে যে আমার এখানে এটা হচ্ছে সেই সিঙ্গেল পি কত, 8টা ভোল্টের জন্য কত, এবং এটা হচ্ছে আমার লিভার আর্ম টি হচ্ছে 120। আচ্ছা, এখন এই পর্যন্ত কি বুঝছো টি অ্যালাউবল পাওয়াটা কিভাবে পাবো? ইয়েস মিস। ওকে, এখন যদি আমি কোশ্চেন করি যে বোল্ট এবার 2 লেয়ারে দিলাম, এখানেও একটা বোল্ট আছে, এই লেয়ারেও একটা বোল্ট আছে, ঠিক আছে? এবার আমি বলছি যে এই বোল্ট গুলার জন্য টি কত, এই বোল্ট ভিতরের গুলার জন্য, বাইরের গুলা চাইনি, তাহলে কি হবে বলো তো? মিস 75। কোন জায়গায় চেঞ্জ আসবে? ডি তে, ওই তাই যে না? দিতে 75। রাইট, ডি তখন 75 হয়ে যাবে। এবার নাম্বারটা কত হবে তখন? যতগুলো 4টা। রাইট, 4টা। বুঝছো কি? মানে ডাইরেক্টলি এটা বসাই দিলে হবে না, আমার ছবি দেখে আমাকে বুঝতে হবে যে কয়টা ইউজ করছি, অথবা এখানে গিভেন থাকবে। ওকে, এবার আমার কোশ্চেন হলো, এটা হচ্ছে প্রথমে কোশ্চেন করছিলাম ভেতরগুলার কত, এখন কোশ্চেন করলাম টি অ্যালাউবল ফর অল অফ দ্য বোল্টস কত, বলো এবার কি হবে? মিস বাইরেরটা প্লাস ভিতরেরটা সামেশন করব আর কি। রাইট, গুড। বাইরের অংশটা তো আমরা পেয়ে গেলাম যে কত তার মানে ডিসটেন্স কত, লিভারাম কত, কয়টা বোল্ট ছিল, আবার ভেতরেরটা তখন একইভাবে আসবে যে ডায়ামিটার কত, এবং হচ্ছে ডায়ামিটার অনুসারে এরিয়া চেঞ্জ আসবে আর কি, যদি একই ডায়ামিটার হয় তাহলে তো একই ডায়ামিটারের, তখন নাম্বার কত আর আমার লিভারাম কত, সম্পূর্ণ দুইটা মিলে সামেশন হবে। গুড, বুঝতে পারছি ক্লাস? বাকিরা বুঝতে পারছি কি? আচ্ছা, যে প্রবলেম বলতেছিল ওর তো চ্যাটেও কিছু লিখে নাই। আচ্ছা, তাহলে এখন এটা যদি বুঝো, সামনে আগাই আমরা, এগুলো আমাদের, এই পার্টটা আমাদের লাগবে না, ঠিক আছে? বাট ছবি তো আমরা বুঝতেছি যে যদি চেঞ্জ হয় তাহলে কোথায় চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখন আসো নন সার্কুলার মেম্বারে যদি টর্শন হয়। নন সার্কুলার মেম্বার মানে এবার হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ার। দেখো আমাদের নরমাল বিম কিন্তু নন সার্কুলার মেম্বার, তাই না? বিম কিন্তু রেক্ট্যাঙ্গুলার মেম্বার, তাহলে বিম হচ্ছে আমরা বলতে পারি সলিড নন সার্কুলার মেম্বার, এবং সেটার জন্য আমরা টর্শন টুইস্টিং দেখব। এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমাদেরকে ফর্মুলাটা মনে রাখতে হবে না, আমি ফর্মুলাটা পরীক্ষার সময় দিয়ে দিব, ঠিক আছে? কাজে ডাইরেক্ট টি বাই আলফা বি টি স্কোয়ার এভাবে হচ্ছে টাও পাচ্ছি, আর ফাই পাচ্ছি হচ্ছে টি এল আর বাই এটা। আচ্ছা, এখন আমি যদি বলি এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার পোর্শনের জে কত, বলো তো কি হবে জে? এই দুটো ফর্মুলা দেখে বলো। BH3/12। না না, এই দুটো ফর্মুলা দেখে বলো এখানে কিভাবে কাউন্ট করছে। ঠিক আছে, তুমি ঠিক আছো, বাট আমি এখানকার জন্য জানতে চাচ্ছি যে কত বলো তো। আর দাঁড়াও, তোমার কোশ্চেনটারও আগে অ্যান্সার দিয়ে দিই। জে কি BH3/12? মিস রেক্ট্যাঙ্গেল চিন্তা করলে আর কি। রেক্ট্যাঙ্গেল চিন্তা করলেও কি জে কি BH3/12? চিন্তা করো তো, ওটা কিসের ভ্যালু ছিল? IX। রাইট, IX ছিল। এক্স্যাক্টলি, ওটা IX ছিল, নট জে। জে মানে কি? মিস IX plus IY। রাইট, IX plus IY, তার মানে কিন্তু এটা BH3/12 না, IX ছিল হচ্ছে BH3/12। এবার বলো তো জে তাহলে কি হওয়া উচিত? মিস BH3/6। 6 হ্যাঁ, by 6। 6 কি বলা যাবে? 6 কি বলা যাবে? কারণ দুটাই কি BH3/12 এর বাই ও 12 না না ম্যাম miss, HB3/12 হবে না। হবে না, এটা হবে কি যে হবে হচ্ছে প্লাস আবার HB3/12 আসবে। স্কোয়ারের ক্ষেত্রে হতো।
স্কোয়ারের ক্ষেত্রে হলে, হ্যাঁ স্কোয়ারের ক্ষেত্রে হলে হতো, কিন্তু একটু খেয়াল করো এটা বুঝছো কিনা, মানে ix প্লাস iy হবে, ix হচ্ছে bh কিউব বাই 12, iy কি তখন hb কিউব বাই 12 না, ইয়েস মিস। তার মানে এই দুটোর যোগফল হবে, কিন্তু এটা কিন্তু খেয়াল করতে হবে এটা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, নট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, বুঝছো? ইয়েস মিস। ওকে, এবার আসো যে আমি ভুলে গেলাম যে এটার ফর্মুলা আসলে কি ছিল, কিন্তু এই দুইটা ফর্মুলা দেখে বলো তো যে কি মনে হচ্ছে, কি দেওয়া? মিস বেটা বিটি কিউব। রাইট, বিটা বিটি কিউব। এবার একটু জিনিসটা খেয়াল করো যে আমরা তো জানি যে হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার অবজেক্টের জন্য আর ফোর্থ ডাইমেনশন হবে অলওয়েজ মোমেন্ট অফ ইনার্শিয়া, যে কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া পোলার হোক আর নরমাল হোক সেটা ফোর্থ ডাইমেনশনাল হয়, মানে মিলিমিটার টু দি পাওয়ার 4 বা মিটার টু দি পাওয়ার 4 এরকম হবে। ঠিক আছে, তাহলে এখন এটার জন্য বলো তো, এটার জন্য দেখো তো ফোর্থ ডাইমেনশন হয়েছে কিনা, বি এর পাওয়ার কত 1, টি এর পাওয়ার কত 3, তাহলে ফোর্থ ডাইমেনশনাল হলো না? ইয়েস মিস। তার মানে এটা ঠিক আছে। এবার আসো যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করছিলাম, আইদার bh কিউব বাই 12 অথবা hb কিউব বাই 12 সাম ডাটা দিয়ে এখানে একটা কনস্ট্যান্টের ভ্যালু আসছিল, রাইট? দেখো সেই কনস্ট্যান্টটাকে ওরা বিটা ধরে নিচ্ছে, যে 1/12 হতে পারে 1/16 হতে পারে, কিন্তু এই ডাইমেনশনটার যে কোনো রেক্টেঙ্গল বা হচ্ছে স্কোয়ারের জন্য এই বিটি কিউব ইনটু বিটা কোরিলেট করা যাচ্ছে কিনা, ইয়েস মিস। বিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, এবার এখানে আসি, টাও হচ্ছে টি সি বাই জে ছিল, মনে আছে? এবং জে যদি আমার সাম ভ্যালু এরকম কোনো ভ্যালু হয় বিটি কিউব বাই কোন একটা কনস্ট্যান্ট, তাহলে সেটাও আবার সি এর সাথে যদি আমি চিন্তা করি তাহলে থিকনেস এর সাথে কাটাকাটি যে আমার আরেকটা ডাইমেনশন কমে যাবে না, ইয়েস মিস। তাহলে এটাও তাই, আরেকটা ডাইমেনশন কমে গেছে, তার মানে এটা পাওয়ার 3, দেখো বিটি স্কোয়ার আসছে এবং সি চলে গেছে এখান থেকে, আউট হয়ে গেছে, এবং এখানে একটা কনস্ট্যান্ট আসছে আলফা। তাহলে এই আলফা আর বিটাকে আমরা কিভাবে পাবো যে কোনো রেক্টেঙ্গেল বা যে কোনো একটা শেপের জন্য? এটা পাবো হচ্ছে এই টেবিলটা গিভেন থাকবে, দেখো এই টেবিলটা গিভেন থাকবে, এটার উপর বি বাই টি রেশিওটা আমরা চিন্তা করব এবং আলফা বিটা ভ্যালু তখন এখান থেকে পিক করব। ঠিক আছে, যেমন মনে করো একটা একটা ম্যাথ এক্সাম্পল দিয়ে দেখলে বোঝা যেত। আচ্ছা, যেমন মনে করো এটার ক্ষেত্রে দেখো আই সেকশন, এই আই সেকশনে আমাদের বলা আছে হচ্ছে যে ইকুইভ্যালেন্সি বের করতে। ঠিক আছে, যে ইকুইভ্যালেন্সি কেন বলছে, যে মোটামুটি যেটা যে এর কাছাকাছি যায়, এক্সাক্ট কিন্তু বের করা পসিবল। এক্সাক্ট কি করে আমরা বের করতাম বলতো, তখন ওই যে আইএক্স প্লাস আইওয়াই করতাম, এবং এই জিনিসের আইএক্স আইওয়াই তোমরা পারো, তাই না? আইএক্স কেমন হতো বলতো, আইএক্স কেমন হতো? নাস, তোমাকে শুনতেছো? ইয়েস মিস। বলো, এটা তো পারি আমরা, আই সেকশনের জন্য ছোটবেলার অঙ্ক, মেকানিক্স এর ফার্স্ট ইয়ারের অঙ্ক। দুই ভাবে করবো আর কি, উপরের ফ্লেঞ্জ আর নিচের মাঝখানে সেন্টার থেকে। রাইট, মাঝখানটাকে ওয়েব বলে। আচ্ছা, ফ্লেঞ্জ আর ওয়েবের জন্য আমরা বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার আসবে আর কি তখন, তাই না? তাহলে এটার জন্য তখন বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার তিনটা পার্টের জন্য ভাগ করে আমরা বের করে ফেলতে পারবো আইএক্স কত। সিমিলারলি আইওয়াই ও বের করতে পারবো বিএইচ কিউব বাই 12 করে, তিনটার জন্যই করে যোগ করে দিব, আইএক্স আইওয়াই পেয়ে যাব, এই দুটো যোগ করলে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব, তাহলে সেটা হবে এক্সাক্ট যে কত। ঠিক আছে, এখন টর্শনের জন্য আমি ইকুইভ্যালেন্সি যদি জে বের করতে চাই, ইজিলি করা যায়। সেটা কিভাবে, ওই যে একটু আগে দেখলাম বিটা বি টি স্কোয়ার করে, তাহলে আমাকে এটার জন্য বিটা বি টি স্কোয়ার করতে হবে, সরি টি কিউব, কারণ 4 ডাইমেনশন হতে হবে, তো বিটা বি টি কিউব। তাহলে বিটা বি টি কিউবের জন্য আমরা কি করব, বিটা হবে হচ্ছে এই লেন্থটা, আর টি হবে থিকনেস এর পার্টটা। ঠিক আছে, প্রত্যেকবারে তাই হবে, মানে এটার জন্য আমি তখন ডিরেকশন চেঞ্জ করে এটা বি বানাই দিব, এটা টি বানাই দিব, মানে সবচেয়ে বড় ডাইমেনশনটা হচ্ছে বি আর ছোট ডাইমেনশনটা টি। তাহলে বলো এটার জন্য বি কত, একটা একটা করে আসো।
এটার জন্য বি, এই 1 নাম্বার পার্টির জন্য বি কত? 12 12, টি কত? 0.605 ওকে, কয়টা আছে? একই দুইটা। জিনিস, রাইট। তাহলে দুইটা এটা, আর একটা আছে কি এই বি আর এই টি। ঠিক আছে, এখন প্রথমে আমি এটাকে এর সাথে একসাথে লিখবো না, আগে চেক করে দেখবো বিটা কত, কারণ বিটাটা আগে দরকার। তাহলে আমার বিটা পেতে গেলে টেবিলে চলে যাব। তাহলে আমার বি ছিল হচ্ছে 12 আর টি ছিল হচ্ছে 0.605। তাহলে বি বাই টি বের করো তো কত হয়, বি বাই টি রেশিওটা। মিস 19.83 ওকে, 19.83। আমরা টেবিলে ফেরত যাই। বি বাই টি রেশিও দেখো তো 19.83 কোথায় হবে? ইনফিনিটি। রাইট, তার মানে হচ্ছে আমার 10 এর চাইতে বড় যে কোনো কিছু ইনফিনিটিতে ঢুকাই দেব। তাহলে বিটার ভ্যালু কত? 0.333। এবার পরেরটা আসো তো, 10.91 ডিভাইডেড বাই 0.39 কত হয়? মিস 27.97 28। ওকে, তাহলে দেখো তো এটাও ইনফিনিটির মধ্যে পড়ছে না? ইয়েস মিস। তাহলে এটাও বিটার ভ্যালু 0.33। তাহলে আমরা এটাও এভাবে বলবো যে এটা 0.333 ভ্যালু আসলো, অথবা ওরা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে বলছে আর কি, তোমরা 0.33 লিখতে পারো, একই জিনিস, 1/3 করছে আর কি। তাহলে 0.33, এটা হচ্ছে দুইটা এই অংশ আর একটা হচ্ছে এই অংশের জন্য বি টি কিউ। যেহেতু একই বিটা এই জন্য একসাথে লিখছি আর কি। যদি আলাদা বিটা হতো তোমাকে কিন্তু সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিতে হতো, বুঝতে পারছো? ইয়েস মিস। তখন এটা যে ইকুইভ্যালেন্ট হচ্ছে 1.99 পেয়ে যাব। আচ্ছা, সাধারণত স্টিলের এসব সেকশনের জন্য, মানে এরকম আই সেকশন, সি সেকশন, টি সেকশন, এটার জন্য একটা ম্যানুয়াল আছে, এআইএসসি এর ম্যানুয়াল আছে। ওই ম্যানুয়াল থেকে ডাটা পিক করা যায়। তো এই সেকশনটার জন্য ওরা চেক করে দেখছে যে ইকুইভ্যালেন্ট এত, আর ওই ম্যানুয়ালে যেটা দেখাচ্ছে সেটা দেখায় হচ্ছে 2.18, তো কাছাকাছিই যায়। ঠিক আছে, 2.18 ওরা যেটা মেজার করছে, প্রবাবলি ওরা এক্স্যাক্টলি বের করে দেখতে হয়। তোমরা বাসায় একটু এক্স্যাক্টলি ট্রাই করে দেখো, মানে bh কিউব বাই 12 প্লাস ad স্কয়ার করে j এর ভ্যালু কিরকম আসে, ix প্লাস iy করে এর কাছাকাছি যায় কিনা, বা এটার কাছাকাছি হচ্ছে কিনা। ঠিক আছে, ইয়েস তো এই ডিসক্রিপেন্সিটা হচ্ছে খুবই মাইনর, এই জন্য বলছে এটা নেগলেক্ট করা যায়, যে এটা নেগলেক্ট করা যায়। ঠিক আছে, এবং এর সাথে তো ওই যে ফিলেটের কর্নার টর্নার আছে, আমরা তো এগুলোকে কনসিডার করিনি, তো এই জন্য ইকুইভ্যালেন্স মোটামুটি কনসিডার করা যায়। যে এখানে যে ফিলেট আছে, মানে ওয়েল্ডিং করা, যেটা এটা কনসিডার করা হয় না। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন আসো, তাহলে এটার জন্য বের করতে বললে পাওয়া যাবে না, যদি আমি তাও বের করতে বলি, 5 বের করতে বলি, যে কোনো রেক্ট্যাঙ্গেলের জন্য জাস্ট ডাইরেক্ট ফর্মুলাতে বসাই দিবা, পারবা? তাও বা 5। ইয়েস মিস। ওকে, এখন আসো হচ্ছে থিন ওয়াল টিবুলার মেম্বার। থিন ওয়াল টিবুলার মেম্বার হচ্ছে যদি এবার খুবই থিন ওয়ালের আমার টিউবটা হয়, তাহলে আমি এটাকে কিভাবে টর্শন বা টর্ক বের করব। তাহলে আমরা প্রথমবারে দেখছিলাম হচ্ছে সার্কুলার টিউবের জন্য, ঠিক আছে, যে সার্কুলার শ্যাফটের জন্য কেমন। তারপরে দেখছি হচ্ছে যে কোনো শেপের যদি হয়, রেক্ট্যাঙ্গেল শেপ হয়, স্কোয়ারিক হয়, এরকম যে কোনো রেক্ট্যাঙ্গেল শেপের জন্য আমরা বের করতে পারবো যেটার টি কত ফাই কত, যে ফর্মুলা দেওয়া ছিল, এটারও টি কত ফাই কত, এগুলো বের করা যাবে। ঠিক আছে, এখন যদি টিবুলার হয়, টিবুলার মানে হচ্ছে এটা হলো কিন্তু খুব থিন ওয়ালের, ঠিক আছে, যে কোনো শেপেরই হতে পারে, তখন আমরা এটাকে কিভাবে ফাই বের করব বা টর্ক কিভাবে চিন্তা করব। এটার জন্য এটার একটা প্রুফ আছে, প্রুফটা আসলে ফিজিক্যাল ক্লাসে দেখালে ভালো হতো। আচ্ছা, আমি এটা ট্রাই করব তোমাদেরকে কোন একটা ফিজিক্যাল ক্লাসে দেখাতে। ঠিক আছে, নেক্সট উইকে প্রবাবলি তোমাদের মিড টার্মের পরে খুলে যেতে পারে, আর যদি না খুলে তাহলে আমি স্যারের সাথে এক্সচেঞ্জ করে নিব। ঠিক আছে, একটা ক্লাস। তাহলে আমরা হচ্ছে যদি দেখি যে টিউবুলার মেম্বারের জন্য কিরকম হয়, আমরা জেনে রাখি যে আচ্ছা টাওয়ের ভ্যালু, ফায়ার ভ্যালু হচ্ছে এরকম হবে, থিটা আর ফাই কিন্তু আলাদা আছে, এটা একটা দেখার বিষয় বলার জন্য।
টাওয়ার ভ্যালু হচ্ছে, এটা তো জানি আমরা, কিউ বাই টি হচ্ছে শেয়ার ফ্লো, শেয়ার স্ট্রেস যদি পড়ে থাকো শেয়ার ফ্লোটা হচ্ছে এটা, এবং কে এর ভ্যালু এরকম একটা পাবো। ঠিক আছে, এটা আমি এই প্রুফটা তোমাদেরকে ডিটেল দেখাবো যে কিভাবে পাইছি এটা। এখনকার জন্য জাস্ট জেনে রাখো যে আমরা এরকম একটা ফর্মুলা পাই যেটা থেকে স্টিফনেস বের করা পসিবল এবং টিও বের করা পসিবল। ঠিক আছে, টি তো যে এরকম করে বের ইয়ে করা আর কি, কিউ ইন্টু, এখন এই জিনিসগুলা কোনটা কি সেটা বুঝতে হবে। এ স্কোয়ার হচ্ছে এরিয়া, ক্লোজড এরিয়াটা নিব, কোন একটা যদি ক্লোজড অংশ থাকে তাহলে ক্লোজড এরিয়া নিব। ডিএস বাই টি কি? ডিএস বাই টি হচ্ছে কোন, যেমন এরকম যদি কোনো থাকে তো এস হচ্ছে পেরিমিটার, তো হোল ক্লোজড, এই ইন্টিগ্রালটা মানে কি? ক্লোজড এরিয়ার ইন্টিগ্রাল, এটা হচ্ছে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজড এরিয়ার ইন্টিগ্রাল, এটাকে এই সাইন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে ডিএস হচ্ছে আমাকে ফুল ক্লোজ ভ্যালুটার পেরিমিটারটা জানতে চাচ্ছে, ডিভাইডেড বাই টি। ডিভাইডেড বাই টি মানে হচ্ছে এটার থিকনেস কতটুকু সেটা দিয়ে ভাগ করে দিব। এখন কোন জায়গায় যদি থিকনেসের ভ্যারিয়েশন আসে, ঠিক আছে, যেমন কোন জায়গায় বেশি কোন জায়গায় অনেক কম, এই থিকনেসের ভ্যারিয়েশন আসে, তখন আমরা সেইভাবে ইন্টিগ্রেশন করব বা সেইভাবে সাম নিব। যেমন ধরলাম এই অংশটুকুতে থিকনেস হচ্ছে একই রকম আছে, তাহলে এইটুকু ডিএস মনে করো এটা হচ্ছে 4 মিলিমিটার, আর এই লেনটা ধরে মনে করো 40 মিলিমিটার, তাহলে তখন আবার 40 ডিভাইডেড বাই 4 হবে। আর এটার জন্য আসবে তখন ওটার জন্য কতটুকু, মনে করো বাকিটুকু হচ্ছে 100 মিলিমিটার, আর বাকিটুকু থিকনেস মনে করো 2 মিলিমিটার। ঠিক আছে, তাহলে তখন আমরা কনসিডার করব 40 ডিভাইডেড বাই 4 যোগ 100 ডিভাইডেড বাই 2, এইভাবে হচ্ছে ক্লোজড ডিএস পেরিমিটার ডিভাইডেড বাই থিকনেস আসবে। বুঝছো? ক্যালকুলেট করে কি করে, এইটা কিভাবে আসছে এটা আমি হচ্ছে যে ফিজিক্যাল ক্লাসে দেখাবো এটা, কারণ এটা একটু ব্যাখ্যা ছবি আঁকে পুরো দেখাতে হবে ডিটেল। আমি চাই এটা তোমরা প্রত্যেকেই বুঝো জিনিসটা কিভাবে আসছে। আচ্ছা, কিন্তু এইটা এই প্রত্যেকটার মানে বুঝতেছি কিনা, যে টিএস বাই টি কি, জি আর এল তো বুঝবোই, এটা তো জানাই আছে কি, আর বাকি হচ্ছে লাগবে এই এরিয়াটা কি আর ডিএস বাই টি কি। একটা ম্যাথ দেখি তাহলে আমার মনে হয় যে ফুল ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা দেখি আগে। এখানে ওরা একটা আগের কোন একটা এক্সাম্পল দিচ্ছে, সেখানে টিউবের আউটসাইড এবং ইনসাইডের রেডিয়াস বলা আছে 10 এবং 8, অ্যাপ্লাইড টর্ক হচ্ছে 40 নিউটন মিটার। ওকে, তাহলে অ্যাপ্লাইড টর্ক টি বলা আছে 40, আর এখানে হচ্ছে আমার ডাইমেনশন বলা আছে, ইন্টারনাল ডাইমেনশন। এখানে কিভাবে ডাইমেনশনটা বলছে, 10 এবং 8 টিউবের আউটসাইড এবং ইনসাইডের, কোনটা দেখাচ্ছে? আচ্ছা, ওরা আবার মিন নিছে। ঠিক আছে, দেখো মিন রেডিয়াস এটা হচ্ছে আউটসাইড পেরিমিটার হচ্ছে বলছে 10 এবং ইনসাইডটা 8, তাহলে ওরা ধরে নিছে হচ্ছে মিন কত, মিন হচ্ছে 9 মিলিমিটার। ঠিক আছে, মিন রেডিয়াস হচ্ছে এভারেজ করে নিছি, এভারেজ করে নিলে 9 মিলিমিটার, তাহলে ওয়াল থিকনেস হচ্ছে 2 মিলিমিটার, 10 - 8, ওয়ালের থিকনেস মানে টি, টি এর ভ্যালুটা হচ্ছে 2 মিলিমিটার। এখন সেটা নাই হলো, কিন্তু এটার ছবির সাথে কি এটার কথার মিল আছে? Example 4.3 using equation 434. Okay, example 4.3. চলে যাই example 4.3 তে। আচ্ছা, ওরা এইটার জন্য করছে, ঠিক আছে, রেক্টেঙ্গুলারটা না, এটার জন্য করছে। দেখো এটার জন্য বলছে যে আউটসাইডের ডায়ামিটারটা ধরে নিছে যে বলা ছিল 10 আর 8 প্রবাবলি, তো এটা 10 আর 8, এটা 16 16 বা হ্যাঁ ইনসাইড। ঠিক আছে, তাহলে এটার জন্য যদি ধরি এই সার্কুলার অবজেক্টের জন্য, তাহলে আমরা 20 মিলিমিটার আউটসাইড ডায়ামিটার ছিল আর এই 16 হচ্ছে ইনসাইড ডায়ামিটার ছিল, তাহলে 10 আর 8 এর তাহলে এভারেজ ধরে নিছে হচ্ছে 9। ওকে, আর টি ধরলাম কত, টি হচ্ছে যেহেতু 10 আর এটা 8, তাহলে 2 মিলিমিটার হচ্ছে থিকনেস।
সার্কুলার নিয়ে ওখানে রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে কেন? আচ্ছা, যা বলছে দেন আসো, তাহলে আমরা যদি টাও বের করতে চাই, এটা কি অন্য জায়গার ছবি? আমি এই ছবিটার সাথে কনফিউজড হয়ে যাচ্ছি। ওরা সার্কুলারের এটাকে ধরে নিচ্ছে হচ্ছে আমার 10 এবং ক্লোজড এরিয়া হচ্ছে 9। ওরা বুঝলাম না এই ছবিটা কেন আছে। আচ্ছা যাই হোক, আমরা এটা কি পেলাম? এটা ছিল 10 মিলিমিটার হচ্ছে রেডিয়াস এবং এটা হচ্ছে 8 মিলিমিটার হচ্ছে রেডিয়াস, তাহলে থিকনেস হচ্ছে 2। এবার বলো তো, যদি টাও বের করতে চাই, টাও আমরা একটু আগে দেখলাম টাও হচ্ছে কিউ বাই টি শেয়ার ফ্লোর মাধ্যমে, তাহলে কিউ হচ্ছে টি বাই 2at। এই ফর্মুলাটা কি করে আসছে আমি দেখাবো ক্লাসে পরে। তাহলে টির ভ্যালু আমি বসাই দিলাম 40 গিভেন ছিল। ক্লোজড এরিয়াটা তাহলে কি হবে বলো তো? থিকনেস কত? এটা যদি 10 হয়, ইনসাইডে যদি 8 হয়, তাহলে থিকনেস কত? মিস 2 2। তাহলে থিকনেস জানা আছে। এবার ক্লোজড এরিয়াটা চাইছে। ক্লোজড এরিয়াটা কত বলো তো? ক্লোজড এরিয়া মানে হচ্ছে এটা সেন্টার লাইন দিয়ে আমি একটা ধরবো এবং ধরে এই ভেতরের ক্লোজিং এরিয়াটা বের করব। তাহলে সেন্টার লাইন দিয়ে হলে রেডিয়াস কত? বুঝছো কি? মানে এটা যদি রেডিয়াস 10 হয় আর ইনসাইডের রেডিয়াস যদি 8 হয়, তাহলে এর সেন্টার লাইন দিয়ে রেডিয়াস কত? এটা হচ্ছে 8। সেন্টার লাইন দিয়ে রেডিয়াস কত বলো? মিস 8 প্লাস 1 9 9। তাহলে 9 হলে আমার ক্লোজ যে এরিয়া, এই এরিয়াটার ভ্যালু কত? 9 ধরে এরিয়া করলে 81 না না, সার্কেল তো, মিস পাই আর রাইট, পাই আর স্কয়ার। তাহলে আমার ক্লোজড এরিয়া মানে হচ্ছে এই সার্কেল, এটাকে আমি এখন ধরে ক্লোজ করে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে ক্লোজড এরিয়া কত? পাই আর স্কয়ার। তাহলে পাই 9 স্কয়ার। আর 2 কেন? ফর্মুলাতেই 2 ছিল, আর থিকনেসের কারণে এই 2টা আসছে। বুঝছি? ইয়েস মিস। জাস্ট এখন আমরা কি করে ইউজ করব ফর্মুলাটাকে সেটা দেখি, পরে হচ্ছে ফর্মুলাটা কিভাবে আসছে আমি প্রুফটা দেখাবো। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু বসিয়ে দিলাম, ক্লোজড এরিয়াটা হচ্ছে পাই 9 স্কয়ার দিলাম, থিকনেস হচ্ছে 2। আচ্ছা, এবার এরা এই ছবিটা কেন এখানে দিচ্ছে আমি জানি না, এটা হচ্ছে তোমাদের সার্কুলার ছবিটার জন্য। এখন আমি এটার জন্য একটু কোশ্চেন করি, যদি রেক্টেঙ্গেল হতো, এটাও কি ক্লোজড না? এটা ক্লোজড সারফেস না? ইয়েস মিস। এখন আমি যদি এটার জন্য টাও বের করতে চাইতাম, তাহলে বলো তো কি হতো? ধরো এটার থিকনেস হচ্ছে 5 মিলিমিটার। ওকে, এখন বলো এটার জন্য টাও বের করতে চাইলে আমার লাগতো এই ফর্মুলাটা। টি তো যা গিভেন থাকবে তাই, 2 তো ফর্মুলাতেই বলে দিছে। এরিয়া কি হতো? মিস এখানে তো সেন্টার টু সেন্টারই নিছে। হ্যাঁ, তাহলে এরিয়াটা কি হতো? 12.7 into 20। রাইট, আমাকে দেখতে হবে ক্লোজড এরিয়া, এই এরিয়াটা থিকনেস কত? 5। রাইট, তাহলে পারা যাবে না ছবি দেখে? ওকে, এখন আসো তাহলে এই ম্যাথটা করি। বলছে অ্যালুমিনিয়াম এক্সট্রুশন আছে, ক্রস সেকশন গিভেন, টর্কের ভ্যালু টি গিভেন, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত এটা চাইছে, তার মানে টাও ম্যাক্স। এবং সেটা ডেভেলপ করবে এটা 3টা ডিফারেন্ট পার্টে। দেখো খুবই ইন্টারেস্টিং এই ম্যাথটা। কেন এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট হলো বলছি। that would develop in 3 different parts of the member. Find the torsional stiffness মানে কি K of the member, neglect the stress concentration. Stress concentration মানে ওই যে K এর ভ্যালু ছিল যে আমরা গ্রাফের মাধ্যমে দেখছিলাম বড় K, সেটা লাগবে না এখন, এটা 1। তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশন কনসিডার করতে হবে না, ওরাই নেগলেক্ট করতে বলছে। এখন টর্শনাল স্টিফনেস চাইছে মানে K চাইছে ছোট K, ছোট K মানে T/5, এবং সেটা মানে আমাকে এখানে আলাদা আলাদা চিন্তা করতে হবে। দেখো তো এটা কেন ইন্টারেস্টিং। প্রথম অংশটা দেখো,
প্রথম অংশটা আসলে কি? সার্কুলার সলিড, তাই না? 1 নাম্বার পার্টসটা দেখো, 1 নাম্বার পার্টসটা সার্কুলার না, সার্কুলার সলিড। তার মানে এটার জন্য সেই প্রথমটার মতো করে যে টাও বের করা, কে বের করা সেটা আসবে। দ্বিতীয় পার্টটা খেয়াল করো, দ্বিতীয় পার্টটা দেখতে কার মতো? মিস রেক্টেঙ্গেল। রেক্ট্যাঙ্গুলার। তাহলে এটার জন্য সেই আলফা বিটা লাগবে, তাই না? ইয়েস মিস। এবার রাইট, এবার তৃতীয় পার্টসটা দেখো, এটা কিসের মতো? ক্লোজড টিবুলার মেম্বারের মতো। দেখো এটা ক্লোজড এবং থিন টিবুলার মেম্বারের মতো, ঠিক আছে? মানে মাঝখানে হলো টলো দাও। দেখো তাহলে আমার এই ম্যাথটা কেন ইম্পর্টেন্ট এবার বুঝতে পারছো? এটার মধ্যে 3টা পার্টসই আছে। তাহলে প্রথম অংশের জন্য বলো, প্রথম অংশের জন্য যদি আমি আলাদা আলাদা করে 3টা অংশের জন্য কে বের করি, মানে টর্শন আর স্টিফনেসটা বের করি, তাহলে আমার জন্য ইজিয়ার হবে। তাহলে আমরা প্রত্যেকটা পার্টের জন্য বের করতে পারবো। তাহলে আমরা K1 বের করো, এটা কত হবে? T/5, T/5, 5 মানে কি আবার? 5 মানে হচ্ছে TL/JG, TT কাটা চলে গেল, ঠিক আছে? তাহলে JG/L আমরা বসাই দিব, JG/L। J কত হবে বলো তো? মিস পাই r টু দি পাওয়ার 4/2। রাইট, তাহলে এটার জন্য সলিডের পাই r টু দি পাওয়ার 4/2 বসাই দিব। আমি যদি এটা হলো দিতাম কি হতো? মাইনাস করবো r টু দি পাওয়ার 4 মাইনাস r0। রাইট, ওয়েট এইটা খেয়াল করো, মাইনাস কিন্তু দুইটা আলাদা আলাদা r0, মানে আউটার মাইনাস ইনার 4 হবে। কিন্তু স্টুডেন্টদের আমি অনেককেই দেখছি এভাবে লিখতে, এটা কেউ যেন না লিখো, এটা একই জিনিস না কিন্তু, ঠিক আছে? এটা অবশ্যই একই জিনিস না। আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা K1 পেয়ে যাব। এবং জি আর এল, দেখো জি আর এল কে রেখে দিছি কারণ সবার জন্যই G/L ছিল, আর G/L প্রবাবলি এখানে গিভেনও না, তো আমি জন্য G/L কে ওভাবে রেখে দিছি। আচ্ছা K2 আসো, K2 তাহলে এটার জন্য পাওয়া যাবে না? K2 রেক্টেঙ্গুলারের জন্য আবার T/5 এবং T আমরা গিভেন দিয়ে দেবো, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ফাইও কোশ্চেনে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে এটা বের করে ফেলতে পারবা, বিটা বি কে টি কিউব G/L, ঠিক আছে? তাহলে বিটা টেবিল থেকে ভ্যালু পিক করে বের করে ফেলা যাবে না? আচ্ছা বলো এই সেকেন্ড Miss, পার্টটার জন্য, এখানে হ্যাঁ বলো বলো। 30 থেকে 10 মাইনাস হবে না? আমার সার্কুলার তো 10টাও কভার করতেছে। 30 থেকে আমি সেকেন্ড সেগমেন্টটা আর 1 সেগমেন্টে আমার 10 মিলিমিটার অলরেডি ইনার আছে না রেক্টেঙ্গেলটা? আচ্ছা 10 কতটুকু আসলে এখান থেকে না এটা মিস, কি থার্ড লেন্থের জন্য হাইটে। লেন্থে? হ্যাঁ কিন্তু সেটা থিকনেস কি 10? বলবা যে 2 বাদ হবে কিনা, আচ্ছা হ্যাঁ। তাই না? কোশ্চেনটা এটা হওয়া উচিত ছিল না যে 2 বাদ হবে কিনা, তাই তো? তোমার মিস কোশ্চেন কি? আমার কোশ্চেন হচ্ছে মিস এদিকে তো অলরেডি আসছে বাট ওইদিকে মাইনাস করতে হবে না? এক্স্যাক্টলি, কারণ উপরে হচ্ছে কারণ কি ভাবে এটা তো ঠিক আছে, এটা ফিক্সড, কারণ এটা সার্কেল, পুরো সার্কেলের সাথে জাস্ট অ্যাটাচ করে দিচ্ছে, তো এটা ফিক্সড। 30 হচ্ছে কাউন্ট হচ্ছে এখান থেকে এইটা পর্যন্ত, সেন্টার লাইন পর্যন্ত। এখন এটা কি কোশ্চেন হতে পারে যে এই সেন্টার লাইনটা বাদ দিয়ে তুমি এই অংশটা ধরবা কিনা। এই 10 তো ঠিক আছে, 10 এর তো কোনো প্রবলেম নাই, তাই না? ইয়েস মিস। এখন যদি এটা বাদ দিই তাহলে চিন্তা করো যে তাহলে 2 বাদ দিতে হবে আর কি, 28 চলে আসবে। এটা করতে পারো, এটা যদি তুমি এক্সাক্ট ভ্যালু চাও এটা করতে পারো। ওরা একটা লামসাম বের করছে আর কি, ওরা আর এটা চেঞ্জ করে নাই, না করে 30 জন্য বের করে লামসাম বের করছে যে টোটালটার জন্য কত। তুমি চাইলে এটার 4 যে থিকনেস, তার মানে 4 এর অর্ধেক হচ্ছে 2, তুমি চাইলে 2টা মাইনাস করে দিয়ে 28 এর জন্য ধরতে পারো, এটা কোনো প্রবলেম না। বুঝতে পারছো? ইয়েস মিস। এই যে এটার তো বাট 10 এর সাথে কোনো রিলেশন নাই, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি 10 এর সাথে 30 কিন্তু এখানে রিলেশন নাই, বা বাদ গেলে বাদ যাবে হচ্ছে এই থিকনেস এর জন্য সেন্টার লাইন ধরছো যদি, সেটা বাদ যেতে পারে। আচ্ছা ওকে, এবার আসো তাহলে K2 পারবা তো?
K2 হচ্ছে এটা যদি 28 ধরো অসুবিধা নাই, তার জন্য বের করতে হবে K2 কত। দেখবা তেমন একটা ডিফারেন্স নাও আসতে পারে, মাইনর ডিফারেন্স আসবে এখানে। আচ্ছা এবার K3 আসো, K3 বলো তো কি হবে? K3 সেই ফর্মুলা ইউজ করব, ঠিক আছে? ফর্মুলায় আমাকে এই ভ্যালু গুলো বলো। A মানে কি? ds/t কত হবে? A বলো কত হবে আগে? We said 20 into 40. রাইট, A হচ্ছে 20 into 40 ইন্টারনাল এরিয়াটা। এবার ds/t বলো। Yes হবে 80 plus 40. তাই কি ds/t আছে? একটু খেয়াল করো, তুমি কি শুধু ডাইরেক্ট 80 plus 40 করতে পারবা? থিকনেস গুলো একটু দেখো, এটা কত থিকনেস, এটার থিকনেস কত, এটার থিকনেস কত, বুঝতেছো? Yes, ma'am. তাহলে বলো কি হবে? আমার কিন্তু এটা একসাথে ds/t এর ক্লোজড ভ্যালু, মানে ক্লোজড ইন্টিগ্রাল অফ ds/t, তাই শুধু ds যোগ করলে হবে না। যদি সবাই একই থিকনেসে থাকতো, তুমি সবাইকে একই যোগ করে দিয়ে টি দিয়ে ভাগ করে দিতে পারতে, কিন্তু এখানে তো তা না। এখানে দেখো থিকনেস ডিফারেন্ট, তাহলে কি করা উচিত? একই থিকনেস গুলোকে একসাথে নাও, আগে পেরিমিটার বের করে ফেলো। এটাও 3, ঠিক আছে, এটা গিভেন নাই, এটাও 3। তাহলে একই থিকনেস কারা কারা? এই 3 গুলো। তাহলে 3 গুলোকে একসাথে করে ফেলো, কত হবে বলো? 20, কয়টা আছে? 2টা, প্লাস 40 ডিভাইডেড বাই কত? 3 miss. 3। তারপর কি আসবে? তারপর Plus. উপরেরটা হ্যাঁ, বলো কত হবে? 40 by 4. রাইট, 40/4। বুঝছো কিনা এই ds/t টা? ক্লাস বাকিরা তোমরা কি বুঝছো? s এর ভ্যালু বের করলাম, ডিভাইডেড বাই হচ্ছে থিকনেস, এবং এখানেও s এর ভ্যালু এবং ডিভাইডেড বাই থিকনেস, ঠিক আছে? এবং এই টোটালটা মিলে তাহলে এখন আমার ds/t এর ভ্যালু হলো। চেক করে দেখো যে 20 20 plus 40 divided by 3 plus 40/4, এটা টোটালটা মিলে হচ্ছে ds/t। তাহলে আমরা k পেয়ে গেলাম। এখন এই যে k1 k2 k3 বের করছি, টোটাল k এর মধ্যে এদের কন্ট্রিবিউশন কত, ঠিক আছে? মানে ফার্স্ট মেম্বারটার কন্ট্রিবিউশন কতটুকু, সেকেন্ড মেম্বারটার কন্ট্রিবিউশন কতটুকু, থার্ড মেম্বারটার কন্ট্রিবিউশন কতটুকু, এটা একটু দেখতে চাচ্ছি। কেন? কারণ হচ্ছে আমি যদি একসাথে টর্ক বের করতে চাই, কারণ টর্কটা টোটালটার উপর, তাহলে আমার বের করতে প্রশ্ন মানে স্টিফনেস গুলো আমরা তো T1 T2 T3 এগুলো আলাদা আলাদা করে পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন যদি আমি কন্ট্রিবিউশনটা দেখি যে এটা শেয়ার করবে কতটুকু, এই যে 300 নিউটন মিটার ছিল, 300 নিউটন মিটার, কে কত অংশ শেয়ার করবে তাহলে বুঝতে সুবিধা হবে। স্টিফনেস অনুযায়ী শেয়ার করবে, মানে যে বেশি স্টিফ সে হচ্ছে টর্কের অংশটা হয়তো বেশি নিবে, বুঝতে পারছো? Yes, ma'am. তাহলে আমি এটার কন্ট্রিবিউশনটা কিভাবে পাবো? টোটাল কে এর মধ্যে k1 কতটুকু, টোটাল কে এর মধ্যে k2 কতটুকু, তার মানে এই সেকেন্ডটা কত কন্ট্রিবিউট করছে, আর থার্ডটা কতটুকু কন্ট্রিবিউশন করবে আর কি। কিভাবে শেয়ার করে নেবে, কারণ আসলে এটা কিন্তু ক্রস সেকশন, ক্রস সেকশনের অর্থ তোমার ফুল টর্কটা অ্যাপ্লাই হচ্ছে এইভাবে, লেন্থ কিন্তু এদিকে এরকম আছে, বুঝতেছো? পুরো লেন্থ কিন্তু এরকম আছে, ক্রস সেকশনটা দেখতে এরকম, মনে করে যে কোনো একটা শ্যাফটের সাথে এরকম নব দিয়ে সেটা ঘুরছে, ঠিক আছে? এখন হচ্ছে এই অংশটা যদি এরকম হয় তাহলে কন্ট্রিবিউশন আমরা টোটাল কে এর জন্য কত, সে k1 বাই কে, k2 বাই কে এভাবে করে আমরা পেয়ে যাব। এটার মাঝে মাঝে প্রবলেম করতেছে, দেখো বুঝতেছো কিনা? এই পর্যন্ত কি বুঝছো যে কন্ট্রিবিউশনটা কতটুকু কিভাবে নিলাম? যে k1 বাই কে করলাম, k2 বাই কে করলাম, তাহলে আমি পেয়ে যাচ্ছি কে কত পার্সেন্ট স্টিফনেস হচ্ছে ক্যারি করছে। তাহলে Yes. হ্যাঁ বলো বলো ম্যাম বলো। এতটুকু বুঝছি। তাহলে টর্ক যত অ্যাপ্লাই হয়েছিল, টর্ক কত অ্যাপ্লাই হয়েছিল? 300,
তাহলে আমি যদি বলি যে এই, দ্বিতীয় অংশটুকু কত নিচ্ছে টর্ক, তাহলে বলতে পারবে না 300 এর K2 বাই টোটাল K, মানে সামেশন অফ K, মানে K এর K2 অংশটা হচ্ছে তার কন্ট্রিবিউশন, তাহলে 300 কত অংশ সে নেবে সেটা বোঝা যাবে। আবার K3 হচ্ছে 300 কত অংশ K3 নিবে, K3 বাই টোটাল K নিবে, এটা বের করতে পারবো, এটা হবে থার্ডটা। তাহলে আমরা T এর কত অংশ সেটা, এটা কেন লাগছে, কারণ এই দেখো আমার এখানে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম shear stress that would develop in the 3 different parts, তিনটা ডিফারেন্ট পার্টসে কতটুকু ডেভেলপ করছে সেটা যাচ্ছে। তাহলে আমাকে shear stress এর ফর্মুলাতে আমরা কি জানি, TC বাই J, মানে এটা কি ছিল, মিস TL বাই J। TL না T রো বাই J ছিল, বা TC বাই J ছিল, তাই না? L কেন হবে, সেটা তো ফাই ছিল TL বাই JG, আর টাও কি ছিল, টাও ছিল TC বা T রো বাই J, তাই না? ওই যে টাও ম্যাক্স আমরা বের করছিলাম, লিনিয়ারলি ভ্যারি করছিলাম, বলছিলাম যে এটা কতটুকু হয়, এটাও কিন্তু আমরা প্রুভ করছিলাম। আচ্ছা, এখন এই টিটার ভ্যালু লিখবো, যেহেতু টাও 1 টাও 2 বের করতে হবে, তাহলে টাও 1 লেখার সময় T1 আসবে, এবং ওই T1টা পাবো কি করে, এই যে 300 কত অংশ ভাগ করে নিল সেটা দেখে। দেখো ক্লিয়ার কিনা। আবার টাও 2 কি করে পাবো, টাও 2 হচ্ছে যেহেতু রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা থাকবে পরীক্ষার সময়, তাহলে সেই ফর্মুলাটা ইউজ করব, এবং টি ওখানেও T2 চেঞ্জ হবে, এই স্টিফনেস অনুসারে ভাগ হয়ে যাবে আর কি। এটার জন্যও তাই, T3ও তাই হবে। দেখো ক্লিয়ার কিনা। এই যে আমরা টাও বের করছি, টাও এর জন্য T1 T2 T3 আসবে, চেঞ্জ গুলো আসবে। আচ্ছা, এখানে তোমরা স্টিফনেস দেখে বলো তো কে বেশি নেওয়ার কথা, শেয়ার স্ট্রেসটা, মিস লাস্ট তাই না? দেখো 3 নাম্বারটা হচ্ছে 6.98 নিচ্ছে, তার মানে টোটালের মধ্যে এর পার্সেন্টেজটা অনেক বেশি আসার কথা। তাহলে টোটালের পার্সেন্টেজ বেশি হওয়ার কথা হচ্ছে এই টিবুলার মেম্বারটার T3 বেশি আসবে। খেয়াল করো, এই যে T1 T2 T3, এই যে T3 দেখো 224 অনেক নিচ্ছে, 300-র মধ্যেও 224 নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তাহলে ও টর্ক নিয়ে নিল, কন্ট্রিবিউট করলো, এবং সেটা থেকে আমরা টাও পেয়ে গেলাম যে ওর স্ট্রেস কত, ওর স্ট্রেসও বেশি চলে আসছে, কারণ ও অনেক অংশ টর্ক নিয়ে নিচ্ছে, তাই ওর ভিতরে স্ট্রেস কাজ করতেছে বেশি। আমরা এমনিতে বুঝতে পারি যে থিকনেস অনেক কম হলে স্ট্রেসটা বেশি আসাটাই স্বাভাবিক। বুঝছো কিনা দেখো এই পর্যন্ত, না বুঝলে বলো। ক্লাস এই পর্যন্ত কি ক্লিয়ার? ইয়েস ম্যাম, বুঝা গেছে। কারো কোনো ডাউট থাকলে বলো। এখানে আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, রোল কল করি। আসসালামু ম্যাডাম, ডাউট না ম্যাডাম, বাট হ্যাঁ, একটা ম্যাডাম, আমাদের গত ক্লাসের রেকর্ডিং গুলো ম্যাম পাওয়া যাচ্ছে না, এটা কি একটু প্রোভাইড করলে ম্যাম খুব হেল্প হবে। পাওয়া যাচ্ছে না, মানে আগের গুলা নাই। ম্যাম মানে আগের গুলো ম্যাম, মানে সরি ম্যাম, ওই যে টর্শনের যেগুলো বাকিগুলো ওগুলো প্রোভাইড করা হয় না ম্যাম গত ক্লাসের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, আমি চেক করবো। একটু দিয়ে ঠিক দিন। আছে, আচ্ছা। থ্যাংক ইউ। রোল 1 Present, ma'am. 2 3 Present, ma'am. 4 One, 4 ma'am. One present. হ্যাঁ 1 দিছি, 3 4 enough. Yes, ma'am. Yes, ma'am. Ma'am, roll 4 present, ma'am. Okay, 5 Roll 5 present, ma'am. 6 Yes, ma'am. 7 প্রেজেন্ট ম্যাম। 8 present, ma'am. 9 Ashraf 9 কি absent? 10 Present, ma'am. 11 Yes, ma'am. 12 12 present, ma'am. 13 Present, ma'am. 14 Yes, 14 15 15 present, madam. 16 Yes, ma'am. 17
17, Yes, ma'am. 18, Yes, ma'am. 19, Present, ma'am. 20, Yes, ma'am. 21, Present, ma'am. 22, 22, 22 absent, 23, Present, miss. 24, 24 present, madam. 5, 25 present, ma'am. 6, 26 present, ma'am. 7, Present, ma'am. 8, Present, ma'am. 9, Present, ma'am. 30, Yes, ma'am. 31, Yes, ma'am. 32, Present, ma'am. 33, 33, Present, ma'am. Present, ma'am. 34, Present, madam. 5, Present, ma'am. 6, Present, ma'am. 8, 38, 38 present, ma'am. 39, Present, ma'am. 40, Present, miss. 41, 41 present, ma'am. 2, Present, miss. 3, Yes, miss. 4, Present, ma'am. 5, 45, Maruf, Same age, ma'am. Same age admitted. CH admitted. মারুফের লাস্ট ক্লাসেও কি তাই ছিল? লাস্ট ক্লাসেও অ্যাবসেন্ট দেখতেছি। 46, 46 এর অডিও কানেক্ট হচ্ছে না, চ্যাটে লিখছে না। 47, 47 present, madam. 8, 48 present, madam. 9, Present, ma'am. 50, 50 present, ma'am. 51, 51 present, ma'am. 2, 52 present, ma'am. 3, 53 present, ma'am. 54, Present, teacher. 5, Miss. 6, Yes, miss. 7, Present, ma'am. 8, Yes, miss. 9, Present, ma'am. 61, 61, Tonima. Yes, ma'am. Yes, ma'am. 62, 62 present, ma'am. 18 matches 62, 162. Present, ma'am. 16 matches 33, 33, 35, 63. আসো তোমরা? 33. ম্যাম ওনারা সম্ভবত মিড দিচ্ছে ম্যাম, আজকে মিড আছে তো সারা স্যার মিড দিচ্ছে ম্যাম। আচ্ছা 18 এর 9 ও কি মিডে? Present, ma'am. আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস। Ma'am, 62 present দিয়েছেন? আমি অ্যাবসেন্ট রোল গুলো আবার বলছি। অ্যাবসেন্ট রোল 22, 909 আশরাফুল ইসলাম, সরি আশরাফুল আলম, 9, 22 অ্যাবসেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ক্লাস।